আওয়ামী লীগ যখন হারে তখন পুরো বাংলাদেশ হারে। আওয়ামী লীগ জিতলে একা যেতে, আর হারলে সবাই একসাথে হারে। কেন এটা কেন বলে না যে বিএনপি হারলে সবাই হারে? কারণ আওয়ামী লীগ এই যে মুক্তিযুদ্ধকে নিয়ে আজকে যা হচ্ছে, তো আওয়ামী লীগ রক্ষা করবে এটা সবাই বলছে, সবাই আশা করছে, ভুল বুঝতে পারছে। কেন বিএনপি কে কেন বলছে না যে এই যে তরুণ বাংলা, আপনারা কিছু বলেন না কেন? বিএনপি কে কেন বলছে না, তারেক রহমানকে কেন বলছে না? কারণ তারা জানে যে এরা এগুলা করবে না। সুতরাং আমি মনে করি যে আমাদের যুদ্ধ খুব কাছাকাছি এসেছে। আমি একটা টাইমলাইনও বুঝি, জানি। সো অপেক্ষা করতে থাকুন। কিন্তু তার আগে যেটা জরুরি, এই যে এতদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে নানান ধরনের নিজেদের ভেতরে যে মতানৈক্য তৈরি হয়েছে, নানানভাবে দূরত্ব তৈরি হয়েছে, এই কাছে আসার সময়, আমি বলবো কাছে আসার সময় চলছে। আমাদের জয় খুবই কাছাকাছি চলে এসেছি আমরা, জয়ের দ্বার প্রান্তে। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা যারা শুনতে পাচ্ছেন আমাদের কথা, একটু জানাবেন মন্তব্যে। তাহলে আমরা শুরু করব এখনই অনুষ্ঠানটা। আজকের আয়োজনে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মন্তব্যে একটু জানাবেন আপনারা যারা অনুষ্ঠান দেখছেন এবং শুনতে পাচ্ছেন। প্রিয় দর্শক, রাত যত গভীর হয় সকাল তত নিকটে আসে। আমাকে কেউ কেউ প্রশ্ন করে যে ভাই, দেশি বিদেশি ষড়যন্ত্র, আমেরিকা, পাকিস্তান, তুরস্ক, দেশি বিদেশি জঙ্গি সংগঠন, জামাত শিবির, রাজাকার, মৌলবাদী সব সংগঠন, চাঁদাবাজ, ধর্ষক সব এক হয়েছে ইউনূসের সাথে। আমরা কি এই লড়াই জিততে পারবো? আমি বলি ভাই, 1971 সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধেও পাকিস্তানি হানাদারদের পক্ষে ছিল আমেরিকা, চীনের মতো শক্তিশালী রাষ্ট্র। একটা সুসংগঠিত শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আমরা কি জয়লাভ করিনি? বাঙালি ভিন্ন জিনিস ভাই। দেশপ্রেম যে ইমানের অঙ্গ, এটা আমরা ধারণ করি। এই মাটির একটা ধূলিকণাও আমরা বেহাত হতে দিব না বলেই আমরা দূর দূরান্ত থেকে দেশের জন্য লড়াই করছি। এমনই একজন যোদ্ধা আমাদের অতিথি আজকে, ব্যারিস্টার নিজুম মজুমদার। আপনাকে স্বাগতম আমাদের আজকের ক্রস এক্সামে। আপনাকে অনেক ধন্যবাদ। আমার যারা দর্শক রয়েছেন, যারা দেখছেন এই প্রোগ্রাম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। নিজুম ভাই, আজকে আমরা আসলে বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। এর মধ্যে আমরা স্বাভাবিকভাবেই ইউনূসের যে মেটিকুলাস প্ল্যান, গণতন্ত্র এবং সার্বভৌমত্ব যে হুমকির মুখে আছে, সে প্রসঙ্গ থাকবে। এবং তার পাশাপাশি আমরা কথা বলতে চাই হচ্ছে বর্তমান যে উপদেষ্টা, তাদের কার্যকলাপ কথা, এবং সংখ্যালঘুদের উপর হত্যা, নির্যাতন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আমরা আসলে কথা বলতে চাই আজকে, সেটা হচ্ছে যে আমাদের এই যে লড়াই, এই লড়াইয়ে আমাদের সর্বোপরি সাধারণ মানুষকে নিয়ে ঐক্য, এবং সাধারণ মানুষ, তাদের ভূমিকা, এবং বর্তমান বাংলাদেশ মিডিয়া, তাদের ভূমিকা কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো। সেই সাথে আপনি যেহেতু একজন আইনজীবী, আপনি যেহেতু একজন ব্যারিস্টার, আমরা একটু কথা বলতে চাই যে বর্তমানে যে ট্রাইব্যুনালের নামে যে প্রহসনটা চলছে, এবং গতকালকে আপনি হয়তো একটা রিপোর্ট দেখেছেন যে বিবিসির যে রিপোর্ট করেছে ওরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মিথ্যা অডিও কল, যেটা আমরা ইতিমধ্যে জানতে পারছি, দিয়ে, এবং সেটা আবার হচ্ছে বিবিসি এমন ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে যে এটা একটা অপরাধ, এবং এটা এবং প্রমাণ করার চেষ্টা করছে। এবং এমন এক সময় এটা ছাড়া হয়েছে, মানে যখনই দেখা যায় যে ইউনূস এবং তার উপদেষ্টা এবং সরকার, এরা যখন হচ্ছে কোনো একটা জোরালো সমালোচনার মধ্যে পড়ছে, তখনই এ ধরনের কিছু একটা আসছে সামনে। তো আমি এই বিষয়ে আমি শুরুতেই আসলে আমরা এটা নিয়ে একটু কথা বলতে চাই, কারণ আমি জানি যে অনেক দর্শক অপেক্ষা করছেন যে এই বিবিসির যে ইস্যুটা, এরা যেভাবে আনলো সংবাদটা, এবং এটার মানে আইনি ভিত্তিটা কিভাবে এটাকে আনা হয়েছে, এটা নিয়ে আমি আপনার পর্যবেক্ষণটা দিয়ে আজকে শুরু করতে চাই অন্যান্য আলোচনায় যাওয়ার আগে। প্রথমত এটা আপনাকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি। আমরা বেশ কিছু একদম ভলেন্টারি কাজ শুরু করেছি। আপনি জানেন যে ব্রিটেনের যে সংবাদ মাধ্যম আছে, তাদেরকে একটা চেক এন্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে যেতে হয়, তাদেরকে এক ধরনের প্রপোর্শনেট আচরণ করতে হয়। এখানে বেশ কিছু নিয়ামক সংস্থা আছে, এখানে অম্বুডসম্যান থেকে শুরু করে অফকম আছে, যাদের কাছে আপনার এই ব্যাপারগুলোতে আপনার ফর্মালি আপনি রিপোর্ট দায়ের করতে পারেন। এই ধরনের অসঙ্গতি যদি থাকে, একপাক্ষিক যদি রিপোর্ট হয়, কোনো ধরনের রিপোর্টে ভুল থাকে, মিথ্যে তথ্য থাকে, ফলে এই যে ডকুমেন্টারির নামে যেই আপনার এই যে পুরো যে মিথ্যাচার এবং একপাক্ষিক একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, বা যেটাকে আমি বলবো একটা মিথ্যাচার আয়োজন করা হয়েছে 35 মিনিটের, সেটির ব্যাপারে যে আইনগত যে পদ্ধতিগুলো আছে, যেমন ধরা যাক যে বিবিসিকে তাদের এই ভুলগুলো এবং মিথ্যেগুলো ধরিয়ে দিয়ে চিঠি দেওয়া, যেটা কাজ আমরা শুরু করেছি কয়েক ঘন্টা আগেই আসলে শুরু হয়েছে। নাম্বার 2 হলো এদের যে রেগুলেটরি সংস্থা আছে তাদের কাছে জানানো। দেখেন, আমরা
কি করতে পারি, আমাদের যে অ্যাম্বিট বা আমাদের যে চৌহদ্দি, সেই চৌহদ্দিটা খুবই সুনির্দিষ্ট। আইনের মধ্য থেকে আমরা যা করতে পারি, আমাদের যা বলার রয়েছে সেই কথাগুলো আমরা জানাবো। এরপরে আমাদের যেই বিষয়াদিগুলো থাকে সেটা হচ্ছে যে আপনার এই যে সাধারণ মানুষের জন্য আমাদের তুলে ধরা যে এই পুরো ডকুমেন্টারিটার ভেতরে কি কি অসঙ্গতি রয়েছে, কি কি মিথ্যে তথ্য রয়েছে, কিভাবে আপনাকে আসলে ম্যানিপুলেট করতে চেয়েছে, এই সমস্ত কিছু। ফলে এই ব্যাপারগুলো আমরা কাজ করবো, এটা আমার মনে হয় সব দর্শকদেরকে জানিয়ে রাখা ভালো, তাই আমি শুরুতে জানিয়েছি। এবার আমি আসি সাধারণ মানুষের জন্য ডকুমেন্টারিটি নিয়ে কয়েকটি কথা বলার জন্য। ধরা যাক কোনো একজন মানুষ এই 35 মিনিট সামথিং সেকেন্ডের এই ডকুমেন্টারিটা দেখলো। দেখেন, হিউম্যান সাইকোলজি কিন্তু একটু অদ্ভুত টাইপের সাইকোলজি। সাইকোলজিটা কেমন, আমি আমার ছোটবেলাতে দেখেছি যে ধরেন খুবই পরিপাটি করে আপনার অফিসে যাচ্ছে, মাথাটা সিটি করে একদম কাঁধের মধ্যে আপনার টিফিন বাক্স লাঞ্চ নিয়ে যে ভদ্রলোক আপনার অফিসে যাচ্ছে, সেই ভদ্রলোককেও আমি নিজের চোখে দেখেছি রাস্তাতে একটা পকেটমার ধরা পড়লে আস্তে গিয়ে এক লাথি মেরে চলে আসে। অথচ আপনি স্বাভাবিক জীবনে কোনোদিনই আপনি কল্পনা করতে পারবেন না যে এই লোকটা কোনো মানুষকে একটা আচর পর্যন্ত দিতে পারে। অর্থাৎ এই যে মব সাইকোলজি, সবাই বলছে তাই আমিও বলছি, সবাই ঘুষি মারছে আমিও একটা টুপ করে গিয়ে একটা ঘুষি দিয়ে আসলাম। ফলে এই ডকুমেন্টারিটা অনেকটা মব সাইকোলজির মতো। এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো মানুষ আহত হচ্ছে, দৌড়াচ্ছে, পুলিশের এপিসি, পুলিশ দৌড়াচ্ছে, এই যে ব্যাপারটা আসছে না, আপনি যদি ব্যাপারটাকে একেবারেই ধরা যাক যে আপনি চিন্তা করতে পারেন না, একদম সাধারণ একজন মানুষ, আপনার কাছে প্রথমেই মনে হবে যে আরে এভাবে মেরে ফেললো, এভাবে কেটে ফেললো। কিন্তু আপনি যখন আস্তে 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 প্রশ্ন করা শুরু করবেন, যদি আপনি চান, তাহলে আপনার অসংখ্য প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন আপনার মাথাতে যেটা আসবে, এখানে একটা কথা বলা হচ্ছে 7 বা 8 মিনিটসের সময়, এক্স্যাক্টলি আমি কোট আনকোট বলবো না কারণ শব্দের এদিক সেদিক থাকতে পারে, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের বা সরকারের এগেইনস্টে যারাই বলতো তাদেরকে জেলে পুরে দেওয়া হতো। এই কথাটা বলা হলো যখন, যিনি যিনি চিন্তা করতে পারে, যিনি ভয়ঙ্কর ভাবে আওয়ামী লীগও বিরোধী, তিনিও জিনিসটা আমার মনে হয় হেসেছেন এটা বুঝতে পেরে যে এইসব কি কথা। আপনি চিন্তা করে দেখুন যে গত 15টা বা 16টা বছর আপনি আপনি সিরিয়াল ওয়াইজ নামগুলো বলবেন, আমি জানি না এই লোকগুলোর নাম এখানে বলাটা আমার উচিত হবে কিনা। টকশো গুলো যদি আপনি রাতের 11টার পরে খুলতেন, খুললেই আপনার কাছে মনে হতে পারতো যে এমন একটা বক্স খুলে বসেছে যে সরকারের থেকে খারাপ কিছু নেই। আমি এটাকে খারাপ বলছি না, আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যে প্রোপাগান্ডাও ছিল, আবার আমাদের বিরুদ্ধে অনেক কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমও ছিল। ফলে একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ এগুলোকে নিয়ে এগুলো দেখবে, এগুলো উত্তরণ ঘটাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই লোকগুলো কিভাবে বলতো, যেমন ধরা যাক আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, একটা দীর্ঘ সময় ধরে এখন যে এই অবৈধ জঙ্গি টোকাই সরকারের যে আইন উপদেষ্টা, সে কি বলেছে টকশোগুলোতে, 26 লক্ষ ভারতীয় ব্যক্তিরা বাংলাদেশে চাকরি করছে। এটা একটা মিথ্যে তথ্য ছিল। বারবারই বলেছে যে এখানকার সমস্ত চাকরি নিয়ে যাওয়া হয়েছে, তারপরে আপনার এসে বলছে যে আয়না ঘরের কথা বলা হচ্ছে, নানান ধরনের কথাবার্তা, আরবিটারি ডিটেনশন, ব্লা 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 ব্লা। এমনকি আপনার কর্নেল হাসিনুর রহমান, এই লোকটা এসে যখন বলছে যে তাকে গুম করে ফেলা হয়েছে, আচ্ছা বাংলাদেশের কয়টা সংস্থা আছে যে এই হাসিনকে বাধা দিয়েছে? আমি তো মনে করতে পারি যে হাসিন একের পর এক মিডিয়াতে এসে তার ডিওএইচএস এর বাসাতে থেকে সরকারের বিরুদ্ধে এই কথা বলেছে। হাসিন কি গ্রেফতার করা হয়েছিল? কিন্তু বাংলাদেশের কয়টা মানুষ এইটা জানে যে একটা মানুষ 36 জন লোককে হত্যা করে ফেলেছে? আপনি কি জানেন যে এই লোকটি এত ভয়ঙ্কর ছিল? আমাকে একজন সাবেক সেনাপ্রধান এক সাক্ষাৎকারে আমাকে বলেছে, ইজ এ ভিভিড ইন মাইন্ড, যে এই লোকটা এত ভয়ঙ্কর ছিল, ধরা যাক যে একজন জঙ্গি ধরা পড়েছে, সময়কালটা আমি বলছি না, জঙ্গি ধরা পড়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে, অন্যান্য যারা অফিসার আছে তারা তাকে গ্রেফতার করেছে, নিয়ম নীতি ভাবে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে কথা নেই বার্তা নাই, লোকটা 4-5 হাত দূর থেকে এসে দাম করে তাকে একটা লাথি মেরে বসলো। আমাকে একজন একদম চাক্ষুষ তিনি বর্ণনা দিয়েছেন, বলে যে তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন এই লোকটার এইসব আচরণ দেখে। ফলে এই লোকটা এসে যখন বলছে তার কোর্ট মার্শাল হয়েছে, কোর্ট মার্শাল হয়ে যাওয়ার পরে সে কি ছড়াচ্ছে, তাকে গুম করে ফেলা হয়েছে। তো সরকার তো এসব হজম করেছে, তাই না? এখন আপনি আমাকে বলতে পারেন যে সরকার তাহলে এগুলো জবাব দেয়নি কেন? ওই প্রসঙ্গে আমি আসলে যাব না। আমি ব্যক্তিগতভাবে জবাব দিয়েছি, আমি সিরিজ বানিয়েছি, 5টা পর্বের সিরিজ বানিয়েছি, এরকম আরো অনেকেই আমি বানাতে দেখেছি। তো আলটিমেটলি যে ব্যাপারগুলো হয়েছে, যে এই ডকুমেন্টারিতে বলা হয়েছে যে সরকারের বিরুদ্ধে বললেই তাকে আপনার আদালতে পুরে ফেলা হতো, এটা মিথ্যা কথা। এরপরে আপনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনার একটা বক্তব্য দেখানো হলো। এখন যেই মানুষটা চিন্তা করতে জানে, ভাবতে জানে, তিনি শুরুতে যদি এইটাও বলে নেন, আচ্ছা ঠিক আছে আমি ধরে নিচ্ছি যে উনি এটা বলেছেন, ধরে নিচ্ছি, দ্য কোশ্চেন ইজ,
উনি কি 11 সেকেন্ড কথা বলেছেন? তার আগে এবং পরের বক্তব্যগুলো আমরা কেন জানতে পারবো না? ধরা যাক ধরা যাক আমি আপনাকে এখন বলছি যে আমি আওয়ামী লীগকে পছন্দ করি না। একটু পজ নিলাম, নিয়ে বললাম এই কথাটা যারা বলে তাদেরকে প্রশ্ন করতে হবে কেন করেন না। এখন আপনি একটা ভিডিওর মধ্যে কেটে বললেন নিজুম মজুমদার বলেছে আওয়ামী লীগকে পছন্দ করে না, আপনি পজের পরের অংশটা তো আমাকে দেখাচ্ছেন না। এখন এটা নিয়ে একটা সিরিয়াস প্রশ্ন উঠেছে যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা কনভারসেশন, যেটা 2016 সালের জুলাই মাসে, যেটা হলি আর্টিজান অ্যাটাকের সময় তিনি নির্দেশ দিয়েছিলেন। আই এম নট কোয়াইট শিওর অ্যাবাউট ইট, আমাকে অনেকেই এই এই জিনিসটা বলছে, জানাচ্ছে, কিন্তু আমরা তো আসলে কোনো ব্যাপারে শিওর না। প্রথম ব্যাপার হচ্ছে, দ্য ফার্স্ট কোশ্চেন, এটা কি মাননীয় প্রধানমন্ত্রীর গলা? উত্তর যদি হয় না, তাহলে তার কোনো কথাই নাই। যদি হয় হ্যাঁ, আমি এবার সেকেন্ড কোশ্চেনে চলে যাব। আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, উনার যে এটা গলা, এটা আমরা কিভাবে নিশ্চিত হলাম? আমাকে ধরা যাক বলা হলো অমুক ল্যাবে হয়েছে, আমাকে এখন জিজ্ঞেস করতে হবে যেই ল্যাবে উনার টেস্টটা হয়েছে আমি কি সেই টেস্টটা পেতে পারি? কি কি প্রেক্ষিতে হয়েছে? ধরা যাক সেই ল্যাবের টেস্টটা আমাকে আনা হলো, আমাকে তখন দেখতে হবে যে উনার কোন ভয়েসকে কম্পেয়ার করা হয়েছে, সেইখানকার যে প্রসিডিউর গুলো আছে এটা মেনটেন করা হয়েছে কিনা, ব্লা 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 ব্লা। আপনি ধুম করে বলে দিলেন যে বাংলাদেশের একজন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমার জনগণকে হত্যা করো। এটা তো একটা, যিনি বদ্ধ উন্মাদ, কারণ আপনি জাস্ট দুয়ে দুয়ে যোগফলটা মিলাবেন। দেশের একজন প্রধানমন্ত্রী জানেন যে এই ধরনের একটা সিদ্ধান্ত অনেক বড় ধরনের একটা প্রবলেমেটিক সিচুয়েশন বয়ে নিয়ে আসবে। প্রথমত, উনি এই নির্দেশ দেবেন কেন? যদি তিনি দিয়েই থাকেন, যাকে দিয়েছেন নিশ্চয়ই তিনি কোনো ট্রাস্টেড মানুষ, কিন্তু তিনিই বা রেকর্ড করবেন কেন? হু রেকর্ডেড ইট? আপনি এরকম অসংখ্য প্রশ্ন 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 যখন পেরোবেন, দেখবেন এগুলোর একটার উত্তরও আপনি পাচ্ছেন না। বাংলাদেশের পুরো ব্যাপারটা কিসের উপরে ডিপেন্ড করে জানেন? পারসেপশন। নিঝুম মজুমদার, এই লোকটি অনেক টাকা পাচার করেছে, ওই লোকটি অনেক টাকা পাচার করেছে, জাস্ট আপনি ভাবছেন ওই লোকটি বিএমডব্লিউ গাড়িতে চড়েছে, তার মানে তার অনেক টাকা আছে, এই লোকটি মনে হয় দুর্নীতিবাজ। এই যে পারসেপশনের উপরে বেস করে, আপনি একটা পারসেপশনের উপরে বেস করে আপনার 4-5টা ডিসিশন মেক করছেন, কিন্তু আপনি কি একটা বারের জন্য প্রশ্ন করেছেন? আচ্ছা, 18 জুলাই যে জুয়েল মোল্লাকে ঝুলিয়ে দেওয়া হলো, আমাদের গাজীপুরের প্রাক্তন মেয়রের যে পিএস, ওর রক্তটা কি আসলে সবুজ কালারের? তাহলে এই 35 মিনিটের একটা ডকুমেন্টারিতে তার স্থান নেই কেন? যাত্রাবাড়ির কথা বলা হয়েছে, যাত্রাবাড়িতে এপিসি দেখানো হয়েছে, যাত্রাবাড়িতে কত কিছু দেখানো হলো, কিন্তু শুধু একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে দুজন পুলিশকে ঝুলিয়ে রেখেছে। আচ্ছা, ইনফ্যাক্ট ব্রিটেনে সবুজ কাজে পিটিয়ে মেরেছিল, সেটা কি দেখিয়েছে? না, কিছুই দেখেনি। আপনি আমাকে শুধু একটা কথা বলেন যে আজকে যদি বিবিসির মাধ্যমে মানুষ এইটা দেখতো যে দুজন পুলিশ অফিসারকে দড়ি দিয়ে বেঁধে তাদের মাথা নিচে রেখে রক্ত টপ টপ করে পড়ছে, সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তাদেরকে ঝুলিয়ে রেখেছে, তাহলে তখন কি হতো জানেন? পারসেপশন চেঞ্জ হয়ে যেত। তাহলে বিবিসি যেটা করতে চেয়েছে, দে ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ দ্য পারসেপশন। ওরা যেটা দেখাতে চায় সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী একজন খারাপ মানুষ, তারা দেখাতে চায় সরকার একটা খারাপ মানুষ। তার এখন ওরা যেটা দেখাতে চেয়েছে সেইটা যখন দেখাতে গিয়ে আপনার আসল ফ্যাক্ট গুলো বা অন্যান্য ফ্যাক্ট গুলো দেখায় না, আপনাকে দুটো চিন্তা করতে হবে। একটা হচ্ছে এটা একটা ফরমাইশি কাজ, 2 নম্বর হচ্ছে তারা অসততা করেছে। এই যে অসৎ সাংবাদিকতা, তাহলে যে কোনো একজন, এখন জেনজি, যে জেনজি আজকের এই প্রোগ্রামটা দেখছে, যে তরুণ দেখছে, সেই তরুণ ধরা যাক যে নিঝুম মজুমদারকে পছন্দ করে না, নিঝুম মজুমদারকে দেখতে পারে না, বা বাংলাদেশ আওয়ামী লীগ কি দেখতে পারে না। আমি চাই সেও প্রশ্ন করুক, হ্যাঁ তাই তো, নিঝুম মজুমদার খারাপ লোক, ঠিক আছে ঠিক আছে, খুব ভালো, কিন্তু নিঝুম মজুমদার যে একটা প্রশ্ন তুলেছে, আমি আগে আর পরের অডিওটা শুনতে চাই। নিঝুম মজুমদার যে প্রশ্ন করেছে পুলিশকে ঝুলানোর ভিডিওটা দেওয়া হলো না কেন? নিঝুম মজুমদার যে শুনতে চায় জুয়েল মোল্লাকে ঝুলিয়ে রাখা হলো কেন? কিংবা শত শত পুলিশ অফিসারকে বা হাজার হাজার পুলিশ অফিসারকে মারা হলো কেন? তারা চাকরিতে যোগ দিল না কেন? আমি এইটাও জানতে চাই। এই উত্তর কে দেবে? ফলে ফলে এই পারসেপশনটা তারা তৈরি করতে পেরেছে। এবং ওই ওই মবের মতো, যে যিনি মাথা একেবারে সিটি করে আপনার অফিসে যাচ্ছেন, তিনিও একটা লাথি দিয়ে বলছেন আওয়ামী লীগ এত খারাপ, প্রশ্ন করতে শিখুক, দেখবেন আর তখন খারাপ মনে হবে না। তো এখানে একজন দর্শক একটা ভালো প্রশ্ন করছেন এর সাথে, যে ইউনূসের কাছে এত প্রমাণ থাকলে তাহলে আওয়ামী লীগের উকিলদের কেন আদালতে দাঁড়াতে দিচ্ছেন না? তো এই প্রসঙ্গে আমি একটা জিনিস যোগ করি আপনার কাছে যাওয়ার আগে, যেটা হচ্ছে এই বিবিসির এর পরে তাজুলও কিন্তু একটা মন্তব্য করেছে আজকে। সেটা হচ্ছে সে বলছে যে কল রেকর্ডটা বিবিসি উদ্ধার করেনি, করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা বিশেষ তদন্তকারী কর্মকর্তা।
এবং সে দাবি করছে এরকম আরো আছে। তো এর মানে কি সে নিজেই, ট্রাইব্যুনালের যে তদন্ত কর্মকর্তা, সে নিজেই কি তাহলে বিবিসির কাছে এটা পাঠিয়েছে? তাহলে পাঠালে এটা কি আসলে এই মেটিকুলাস প্ল্যানের একটা অংশ হিসেবেই পাঠিয়েছে কিনা, যে একটা জনমত তৈরি করা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে যাওয়ার আগে, বিচারে যাওয়ার আগে। এবং এই বিচারিক প্রক্রিয়া নিয়ে আপনি তো একজন ব্যারিস্টার, আপনি আন্তর্জাতিক আইন সম্পর্কেও ভালো করেই জানেন যে এই বিচারিক যে প্রক্রিয়া, একই সাথে মিডিয়াকে ব্যবহার করা এবং জনগণকে উস্কানি দিয়ে দেওয়া এবং এভিডেন্স হিসাবে যেগুলো দেওয়া হচ্ছে, এই প্রক্রিয়া নিয়ে আপনার মতামত কি? আচ্ছা, প্রথমে একটু বলে রাখি যে আমার প্রফেশনাল পদবি হচ্ছে ব্যারিস্টার এন্ড সলিসিটর। সো এটা আমার রিয়েল টাইটেল। সো আলটিমেটলি ঘটনাটা যেটা হচ্ছে মামুন ভাই, সেটা হচ্ছে যে প্রথম এখানে দুইটা ভাগে আপনার প্রশ্নটা আছে। একটা হচ্ছে বিবিসির যে ডকুমেন্টারি, ওই ডকুমেন্টারিটার একটা বড় সিগনিফিকেন্ট পার্টের একটা অংশের তথ্য দিচ্ছে এমন একজন ব্যক্তি যিনি এই কথিত যে এই দখলদার যে সরকার আছে তাদের একটা আদালতের চিফ প্রসিকিউটর। আমি এইটার আইনি অংশে যাচ্ছি, বিশেষ করে আপনি যখন বলেছেন যে আদালতের এই গঠন, বিচার, আইসিটি, সেগুলোতে যখন যাব আমি আরো কিছু কভার করব। কিন্তু প্রথমেই আপনি এটা জেনে রাখেন, এই তথ্যটা সাধারণ মানুষ জানুক। সেটা হচ্ছে যে ইবনে সিনার দুটো শাখা আছে। একটা হচ্ছে কল্যাণপুর। কল্যাণপুর হচ্ছে বিশেষায়িত যে হসপিটালটা আছে, স্পেশাল হসপিটাল। এইটার পরের যে ইবনে সিনাটা আছে এইটা, আর ধানমন্ডির ইবনে সিনা। ইবনে সিনার মেইন বিল্ডিং এর সাথের বিল্ডিং এ আপনার সাক্ষীদেরকে ট্রেনিং ক্যাম্প খোলা হয়েছে। আমি আজকে এই তথ্যটা দিলাম। এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে, ধরা যাক জামাতের একজন কর্মীকে দোকানদার সাজিয়ে গত 3 মাস ধরে ট্রেনিং দেওয়া হচ্ছে। বাসের হেল্পার সাজানো হয়েছে, তারপরে বিভিন্ন ধরনের প্রফেশন করে তাদেরকে ক্রস এক্সাম করলে, তাদেরকে জিজ্ঞেস করলে তারা কি বলবে। এখন এখানে অনেকগুলো প্রশ্ন এসে যায় যে তাদেরকে ক্রস এক্সামটা করবে কে? ক্রস এক্সাম করার তো জায়গা নেই। এদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং আপনি এইটাও একটু জেনে রাখেন, সেটা হচ্ছে যে আমাদের যেসব নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের একজনের একটা, আমি আপনাকে একটা এক জায়গা থেকে প্রাপ্ত একটা ইনফরমেশন দেই, ভেরি ইন্টারেস্টিং। ধরা যাক যে আমাদের কোনো একজন এমপি কে আপনার প্রশ্ন করা হচ্ছে, উনাকে বারবার প্রশ্ন করা হচ্ছে, উনি বারবারই বলেছে যে আমি এটা দেখিনি, আমি এটা জানি না, জানি না। তো উনাকে প্রায় 18 ঘন্টা জাগিয়ে রাখা হয়েছে। উনি একটু ঘুমাতে নিলেই উনাকে জোরে ধাক্কা দেওয়া হচ্ছে, উনি জেগে উঠছে। তো এরকম একটা অবস্থাতে আমাদের একজন এমপি, উনি প্রচন্ড টায়ার্ড হয়ে প্রায় বমি করেছেন, একেবারে পুরো বমি। এটা যারা বলেছে ওইখানকার স্টাফ একজন পুরো কাহিনীটার বর্ণনা এইভাবে দিয়েছেন। উনি বমি করেছেন, তখন উনাকে বলেছে যে আপনি মুখটা পরিষ্কার করে আসেন। উনাকে পরিষ্কার করে মুখে ঢুকে পানি দিয়ে আসলো। উনাকে আবার টানা কোশ্চেন করার একটা পর্যায়ে ওই লোকটা না চিনতে পারছে না সামনে যে লোকটা বসে আছে তাকে বলেছে আমি কিছু জানি না, এটা প্রধানমন্ত্রী জানে। এই অংশটাকে ধারণ করেছে। আচ্ছা, এই যে প্রশ্নটা সে ধারণ করেছে, তার প্রথম কোশ্চেনটা ছিল তাহলে প্রধানমন্ত্রী কি খুন করেছে? দেখেন, একটা এক্সামিনেশন চিফ করেছে, শুরুতে আপনাকে একটা লিডিং কোশ্চেন করেছে যেটা কি প্রধানমন্ত্রী কি খুন নির্দেশ দিয়েছে। তাহলে এই প্রশ্নটার সাথে ওই লাস্টে যে উনি পাগলের মতো হয়ে প্রশ্নটার উত্তরটা দিলেন, এই দুটাকে জোড়া দিয়ে তারা এভিডেন্স বানাচ্ছে। আমি কিছু এরপরে আপনার ওইখানে মাচালা বানিয়েছে। তারপরে একটা দোকানদারকে এইভাবে শেখানো হচ্ছে কল্যাণপুরের যে বিল্ডিংটা আছে, যে ও এমন বলবে যে তিনি দাঁড়িয়েছিলেন একটা দোকানের সামনে, দোকানের সাথে দাঁড়ানো অবস্থাতে তিনি পুলিশ অফিসারকে শুনেছেন। ওই পুলিশ অফিসারটা বলছে চৌধুরী আব্দুল্লাল মামুনের সাথে কথা বলছে, জোরে বলছে স্যার ঠিক আছে স্যার, আমি কি তাহলে গুলি করব? ঠিক আছে স্যার, তাহলে গুলি করি। এইভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে। তো ওরা এরকম মুড কোর্ট করেছে। মুড কোর্টটা হচ্ছে এই ইবনে সিনার ভেতরে তারা একটা আদালতের এজলাস করেছে, সেখানে একটা ডামি পুলিশ রেখেছে, একটা মানে একেবারে আদালতের মতো সাজিয়ে সেখানে ট্রেনিংটা দেওয়া হচ্ছে। এরকম একটা আদালতে, সেটার আবার চিফ প্রসিকিউটর। বাংলাদেশের ইতিহাসে আপনি কোনোদিন শুনেছেন যে যেই লোকটা 2 দিন আগে ছিল ডিফেন্সের লয়ার, সেই লোকটা তাদের লয়ার হচ্ছে যাদের বিপক্ষে সে একদিন কথা বলেছে? আমি আপনাকে একটু বুঝিয়ে দেই, তাহলে দর্শকরাও বুঝবে। ধরা যাক আজাহারের এটিএম আজাহার বা যারা এই রাজাকার ছিল, যুদ্ধপরাধী ছিল, এদেরকে ডিফেন্ড করেছে তাজুল ইসলাম, তাই তো? এখন চিফ প্রসিকিউটর হয়ে যাওয়ার পরে তাকে এদের বিরুদ্ধে বলতে হবে। এখন যেই লোকটা এতদিন আজাহারের লয়ার ছিল, সেই লোকটা যখন এই ঘরে চলে এলো, এর থেকে বড় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আর কি হতে পারে? যেই লোকটা ছিল হচ্ছে বিদেশি বিশেষজ্ঞ বলেন বা যেই বলেন বিভিন্ন নামে, যে টবি ক্যাডম্যান, সেই টবি ক্যাডম্যান বিবিসির রিপোর্টে হয়ে যায় ইন্ডিপেন্ডেন্ট লয়ার, সেই টবি ক্যাডম্যান হয়ে যায় এই আদালতের একজন উপদেষ্টা। অথচ যেই টবি ক্যাডম্যান পুরো সারা পৃথিবীতে
এই বিচার ঠিক না, এইটার আইন ঠিক নেই, এইটার এই ঠিক নেই, সেই ঠিক নেই, এগুলো বলে বেরিয়েছে গত প্রায় 15টি বছর। সুতরাং এই আদালতকে নিয়ে চিন্তা করা এটা সিরিয়াস। এটা আমি যখন একটা আদালতকে নিয়ে কথা বলবো, আইন নিয়ে কথা বলবো, বলবো যে মামুন ভাই এটা তো অনেক ফ্লজ আছে, এর মানে হচ্ছে আপনি কিছুটা মানেন এবং কিছুটা প্রবলেম আছে, এই প্রবলেমটির বিষয়টি আলোচনা করছেন। আমি আসলে এই ট্রাইব্যুনালটা নিয়ে কথাই বলতে চাই না। আপনি চিন্তা করে দেখেন, যেই লোকটা মাননীয় প্রধানমন্ত্রীর ফাঁসি চেয়েছে সেই লোকটাকে প্রধানমন্ত্রীর লয়ার বানিয়েছে। আমরা যখন এইসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছি, সেগুলো চায়ের হয়ে যাওয়ার পরে এই টিটু ভদ্রলোককে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যাকে এনেছে ওই লোকটার নাম আমির হোসেন। তো আমাকে আমার একটা লয়ার বন্ধু বলছে যে আমির হোসেনকে যদি আপনি, ওই লোকটা জানেন পেনাল কোড বলে না, বলে পেলাল কোড। এইটা নিয়ে তার বন্ধুরা বলে এর কি পেলাল লয়ার। আমির হোসেন কিন্তু পেনাল কোড বলতে পারে না, বলে বাংলাদেশ পেলাল কোড। যেই লোকটা বলে বাংলাদেশ পেলাল কোড, সেই লোকটা লয়ার হয়েছে। এই লোকটার ব্যাপারে যেসব বর্ণনা দিয়েছে আমাকে আমার ওই বন্ধু, বলে যে ভাই এই লোকটা রীতিমতো ছিল একটা, মানে এই লোকটা যেটা করতো, ওই যে জজ কোর্টের সামনে দাঁড়িয়ে থেকে বিভিন্ন লয়ারকে অন্য একটা লয়ারের চেম্বারে নিয়ে যেত। মানে ও জুনিয়র লয়ার ছিল, ও আপনার সিনিয়রদের চেম্বারে নিয়ে যেত, ওই যে যতগুলো লয়ারকে নিবে ওইটা একটা কমিশন সে পেত। সেই লোককে বানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর আইনজীবী। তাহলে আপনি আমাকে বলেন তো যে এই ট্রাইব্যুনাল নিয়ে আপনি কি কথা বলবেন, কি কথা বলতে পারেন আসলে, তাই তো? সুতরাং আমরা যে ডকুমেন্টারিটি নিয়ে কথা বলছিলাম, সেই ডকুমেন্টারিটাতে বা যে ডকুমেন্টারিটার পর যে পারসেপশন আপনি তৈরি করেছেন, তারপর তারা বলছে যে এটা সিআইডি করেছে। এখন যেই ট্রাইব্যুনালটার অবস্থা এমন, সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছে এই অডিওটা আমাদের তদন্তকারী সংস্থার বানানো, সেইটা আবার দেখাচ্ছে বিবিসি। তাহলে আপনি আমাকে বলেন তো যে এইটার যে আমরা যেটাকে বলি প্রবেটিভ ভ্যালু, আমরা যখনই কোনো একটা এভিডেন্স আনি, একটু বুঝিয়ে বলি দর্শকদের জন্য, সেটা হচ্ছে ধরা যাক যে আমরা ধরা যাক সাইদ নামে কাউকে খুন করে ফেলা হয়েছে, মামুন নামে কাউকে ধরা হলো বা সাইফুল নামে কাউকে ধরা হলো। সেই সাইফুলকে অভিযুক্ত করার পরে একটা ছুরি নিয়ে আসা হলো আদালতে। এই ছুরিটার প্রবেটিভ ভ্যালুটা কি? প্রবেটিভ ভ্যালুটা হচ্ছে এই ছুরিটা দিয়েই মূলত খুন করা হয়েছে, এটা দাবি করছে প্রসিকিউশন। ফলে এভিডেন্সের আলোকে এটার একটা প্রবেটিভ ভ্যালু আছে, তাই তো? এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যুস। এখন আপনি যখনই কোনো এভিডেন্স আনবেন, এই এভিডেন্সের প্রবেটিভ ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ এটা তো কোনো মানে নাই, আপনি এটা কেন এনেছেন এখানে? তো আপনি যেই অডিওটা এনে মাননীয় প্রধানমন্ত্রীকে ফাঁসাতে চাইছেন, সেটা এমন একজন তৈরি করেছে যেই লোকটা প্রথম দিন বলেছে এটি শুধু রিভেঞ্জ বা এটি শুধু প্রতিশোধের আদালতই নয়, বরঞ্চ এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। যেই লোকটা ওপেনিং স্টেটমেন্টে বলছে যে এইটা শুধু একটা প্রতিশোধের বিচারও নয়, মাথাতে রাখবেন, ও বাংলা শব্দে কিন্তু এসব প্রত্যয় শব্দ খুব ইম্পর্টেন্ট, ও কমা দাড়ি কোথায় পজ দিয়েছে, কোথায় থেমেছে। তার মানে এই ট্রাইব্যুনালটা প্রথমে একটা প্রতিশোধের ট্রাইব্যুনাল, তারপরে ন্যায় বিচার নিশ্চিত করবে। তো যেই ট্রাইব্যুনাল প্রতিশোধের ট্রাইব্যুনাল, যেই ট্রাইব্যুনাল প্রতিশোধের ট্রাইব্যুনাল হয়ে তদন্ত করে, যেই ট্রাইব্যুনাল তদন্ত করবার পর তাদেরই একটা অডিও রিপোর্ট বিবিসি প্রকাশ করে, সেটার প্রবেটিভ ভ্যালু আর সেইটার গুরুত্ব, এইটা আমি বিচারের ভার তরুণ প্রজন্মদের উপরে ছেড়ে দিলাম, বাংলাদেশের সাধারণ মানুষের উপরে ছেড়ে দিলাম। এই যে আমি কথাগুলো বললাম, আমার কথাগুলোকে একটু যাচাই করুক, দেখুক যে নিধু মজুমদার ভুল বলেছে কিনা, মিথ্যে বলেছে কিনা। আচ্ছা, এই প্রসঙ্গে আমি সর্বশেষ একটা প্রশ্ন করে তারপর আমরা অন্য বিষয়ে মুভ করবো। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়ও দেখেছি, আমি এখানে যখন হচ্ছে কোনো লয়ার হায়ার করতে যাই, যে আমার কারো বিরুদ্ধে অভিযোগ আছে, সেটা অন্য কোনো কোম্পানির বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আছে, আমি কোনো ল ফার্মের কাছে যখন অ্যাপ্রোচ করি, প্রথমেই ওরা জানতে চায় যে অভিযোগটা কার বিরুদ্ধে, এবং সেটা নিয়ে ওরা একটা ক্রস চেক করে যে ওই ফার্মে এমন কোনো হিস্ট্রি আছে কিনা যে ওরা ওই পক্ষকে কখনো সমর্থন দিয়েছে, সাপোর্ট করেছে। এখন আমরা খুব ভালো করেই জানি এবং সবাই জানে যে এই তাজুল, সে হচ্ছে জামাতের আইনজীবী ছিল, ঠিক আছে? সে একটা রাজনৈতিক দল না শুধুমাত্র, যারা হচ্ছে যুদ্ধাপরাধী, যারা রাজাকার, তাদের পক্ষ নিয়ে সে লড়াই করেছে। এখন আমাদের দেশে কোন আইন ফলো করা হয় যে সে আবার প্রসিকিউটর হতে পারে এই কেসের ক্ষেত্রে? দেখুন, মানে আমরা যদি বার কাউন্সিলের যে রুলসটা আছে, বার কাউন্সিল অ্যাক্ট, বার কাউন্সিল রুলস 1972, আমি ভুল না করে থাকলে, সেখানে আমাদের কিন্তু আইন কানুন খুব ভালোভাবেই আছে, একেবারে আমাদের দেশের এই লয়ার্সরা কিভাবে কাজ করবে, অ্যাক্ট করবে, এগুলো পরিষ্কারভাবে আছে। আমি এই যে সাম্প্রতিক সময় আমি কানাডাতে গেলাম, আমি শুধু একটা ছোট্ট, আমার সামনে একটা কেস এসেছে, আমারই একটা বন্ধু,
আমারই এক বন্ধু এক ভদ্রমহিলার মামলা ডিল করছেন। তো তিনি একটা ডিভোর্সের প্রসিডিংস ডিল করার পর আমার বন্ধু এখানে প্র্যাকটিস করছেন টরন্টোতে। তিনি বলছেন যে আমি উনার কাছে এক ভদ্রমহিলা এসেছেন একটা ডিভোর্সের মামলা নিয়ে। তো উনি আজকে থেকে 3 বছর আগে যার বিরুদ্ধে ওই ভদ্রমহিলা এসেছেন মামলাটা করার জন্য, সেই ভদ্রলোকের মামলাটা তিনি করেছিলেন। ফলে 3 বছর পরে তিনি আবার কাউন্টার পার্টের মামলাটা নিতে পারেন না, ফলে তিনি মামলাটা নেননি। তো তিনি আমার সামনে তখন বুঝিয়ে দিচ্ছিলেন আর কি তাকে, যে এই কারণে আমি নিতে পারছি না মামলাটা। তো এগুলো তো হচ্ছে আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম যে একটা মানুষ দুইটা পক্ষেই থাকতে পারে না। এইটাকে আমরা বলি এর কারণ কি জানেন? এগুলো লিগ্যাল কারণ হচ্ছে এমন যে আইনের একটা বড় ধরনের ম্যাক্সিম হচ্ছে যে আপনি 100 জন অপরাধীকে ছেড়ে দিবেন, কিন্তু একজন নিরপরাধকে আপনি শাস্তি দেবেন না। ছুটে যাক, 100 জন অপরাধী খালাস পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধকে যাতে শাস্তি না দেওয়া হয়। এটা হচ্ছে একটা বড় ধরনের প্রভাব। আমরা আইন পড়তে গিয়ে এগুলো সবার আগে এইসব জিনিসপত্র আমরা জেনেছি। তো একজন আইনজীবী তিনি কি করবেন? তিনি তার ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করবেন। রিপ্রেজেন্ট করবেন কিভাবে? যে তার বিরুদ্ধে যে চার্জ এসেছে সেই চার্জগুলোর ব্যাপারে আইন কি বলে, আদৌ তিনি এটা করেছেন কিনা, এভিডেন্স, তথ্য, যুক্তি, প্রতিপক্ষ যা বলবে তাকে কোশ্চেনের ভিত্তিতে সে কি আসলেই দেখেছে কিনা, শুনেছে কিনা, এগুলোর ভিত্তিতে তিনি জাজ করবেন। এখন যেই মানুষটা কয়দিন আগে ছিলেন রাজাকারদের পক্ষে, অর্থাৎ তাদের ডকুমেন্ট সম্পর্কে জানেন, তাদের পক্ষে তিনি বক্তব্য দিয়েছেন, তিনি তো শুধুমাত্র লয়ার ছিলেন না, তিনি সারা পৃথিবী ক্যাম্পেইন করে বেরিয়েছেন, লয়ারের বাইরে অনেক কিছু করেছেন, বক্তব্য দিয়েছেন। সেই মানুষটাই যখন আবার ওই রাজাকারদের বিপক্ষে আসবে, তাহলে বুঝে নিব আমরা যে জিনিসটা, বা রাজাকারদের বিপক্ষে, তখন আমরা কি ব্যাপারটা কি বুঝে নিব? যে এই লোকটা আসলে সঠিকভাবে বিবেচনা বা আইনটা প্র্যাকটিস করতে পারবেন না, তার সিরিয়াস লুফল আছে এই জায়গাতে। তো এখন আমি মানে এইখানে যখন সে প্রসিকিউশনে এলো, তখন সে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা লড়ছে, আমি সেখানে বাদই দিলাম। মাননীয় প্রধানমন্ত্রী ছাড়াও তো এই ট্রাইব্যুনালে অনেকে 1971 সালে যারা অপরাধ করেছে তারা তো এখনো জেলে আছে, তাহলে তাদের বিপক্ষেও লড়ছে, অর্থাৎ কদিন আগে তাদের পক্ষেও সে মামলা লড়েছে। সো এই কারণে আমরা আইনের ভাষাতে একটা কথা বলি, দুটো কথা বলি আমরা, নাল অ্যান্ড ভয়েড। এই শব্দটা খুবই ব্যবহৃত হয়। আর হচ্ছে ভয়েড হ্যাব ইনিশিও। এই তাজুল ইসলাম ও শুরুতেই বাতিল, ওর এত সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। এখন আপনি আস্তে আস্তে গাছের পাতাগুলো ধরে টান দিতে থাকেন। প্রথমত ওকে নিয়োগ দিল কে? যাকে নিয়োগ দিল যে আইন মন্ত্রণালয় যদি তাকে নিয়োগ দিয়ে থাকে, আপনাকে রেসপন্সিবল হবে আইন মন্ত্রণালয়। কে দিয়েছে? উপদেষ্টা, সরকার। তাহলে ভবিষ্যতে যখন এই জিনিসগুলো সামনে আসবে, যখন এই বিচারটা আমরা শুরু করব, ভবিষ্যতে যখন এই বিচারটা শুরু হবে, এই যে অনিয়ম, তখন শুধু তাজুল একা না, একটা পুরো চেইন সামনে চলে আসবে। আসিফ নজরুল বা ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম এবং রিফাত আহমেদের কথাই আপনি ধরেন, যে প্রধান বিচারপতি। দেখেন বিচার ব্যবস্থাটার মানে এত ভয়ঙ্কর অবস্থা হয়েছে, আপনি কোনটা ছেড়ে কোনটা বলবেন। দুটো ছেলে তারা একটা মব তৈরি করে তারা হাইকোর্টের সামনে গেল, গিয়ে বলল যে প্রধান বিচারপতি ওবায়দুল হক শাহিন সাহেবকে দুপুর 2টার ভেতরে পদত্যাগ করতে হবে এবং বাকি সব বিচারপতিকে। তাদের এই মব তৈরি করার ফলে সেখানে বড় ধরনের কেওয়াস তৈরি হলো। ওবায়দুল হক শাহিন একজন সজ্জন মানুষ, তিনি মারামারি কাটাকাটিতে নিশ্চয়ই যাবেন না, নিজের সম্মানটাও একটা বড় ব্যাপার। দেখা যাবে যে তার অফিসে আগুন লাগিয়ে দিয়ে গেছে, তাকে মারধর করেছে, গায়ে হাত তুলেছে, তিনি বাবারে আমি মানে কি করবেন, অসহায় মানুষ তো না, এই মানুষগুলো ওনারা কি ফাইট করবে, আমরা এগুলো বুঝতে পারি। ফলে তিনি পদত্যাগ করলেন। এরপর তারা সুনির্দিষ্ট করে দিল যে সন্ধ্যা 6টার ভেতরে রিফাত আহমেদকে প্রধান বিচারপতি করতে হবে। তাহলে বাংলাদেশের প্রধান বিচারপতি কার মাধ্যমে মনোনীত? এই যে সাদিক কাইয়ুম ছেলেটা আছে, আর এই যে কান্না মাসুদ, যে লোকটা কথায় কথায় কাঁদে, যে হান্নান মাসুদ। এই কান্নান মাসুদ এবং সাদিক কাইয়ুম শিবিরের এখন বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির মনে সভাপতি, এরা নিয়োগ দিল প্রধান বিচারপতিকে। এখানে আমার প্রশ্ন হচ্ছে যে প্রধান বিচারপতিকে কি নিয়োগ দেয় ঢাকা ইউনিভার্সিটির দুটো ছেলে বা শিবিরের দুটো ছেলে? না। তাহলে এই প্রধান বিচারপতি থাকা অবস্থাতে আপনি এই বিচার ব্যবস্থাকে নিয়ে যে কথা বলবেন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে রিফাত আহমেদ কিন্তু ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের ছেলে। যখনই আপনি ধুম করে ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের নাম নিলেন, তখন আপনাকে হতবিহ্বল হয়ে যেতে হবে যে এমন একজন ভদ্রলোকের ছেলে, উনি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন, উনার ইনিশিয়াল জীবনটা ইংল্যান্ডে কেটেছে। উনার তো প্রথমেই বলা উচিত ছিল যে তোমরা কে রে ভাই,
তোমরা ঢাকা ইউনিভার্সিটির দুটা ছেলে, তুমি জামাত ইসলামী করো, তুমি আমাকে প্রধান বিচারপতি করতে চাও, আমি যদি প্রধান বিচারপতি হওয়ার যোগ্যতাও রাখি আমি হব না। এই নিয়োগটা স্বচ্ছ নয়। তার মানে উনার যে ক্ল্যারিটি, সে ক্ল্যারিটির অভাব আছে, উনার অনেস্টির অভাব আছে। তো উনি কি করে প্রধান বিচারপতি হলেন? আচ্ছা, প্রধান বিচারপতি হলেন, আমরা জানি যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল একটা কোয়াজি জুডিশিয়াল, যেখানে আপনার হাইকোর্টের কোয়াজি হাইকোর্ট আর কি, হাইকোর্টের বিচারপতিরা সেখানে ওইখানে চেয়ারম্যান হন, সেখানে আনেন, এবং আরেকজনকে এখানে নিয়োগ দেওয়া হলো আপনার, তার নাম হচ্ছে নজরুল ইসলাম চৌধুরী। আমি নামটাতে আমি জানি না, হ্যাঁ, নজরুল ইসলাম চৌধুরী। মজার ব্যাপার কি জানেন, এই নজরুল সাহেব মীর কাসেমের লয়ার ছিল, এখন সে এই ট্রাইব্যুনালের বিচারক। তো যে লোকটা মীর কাসেমের লয়ার ছিল, সেই লোকটা যখন ট্রাইব্যুনালের বিচারক, আর এখন যে চেয়ারম্যান সামথিং মজুমদার, আমি নামটা আসলে ভুলে গেছি, আমারই মতো লাস্ট টাইটেল, এই লোকটি জামাতের প্রত্যক্ষ রাজনীতি করা লোক। মানে সবাই আসলে হ্যান্ড সিলেক্টেড, এমন ভাবেই সাজানো হয়েছে যেন ওরা মিটিকুলাস যে প্ল্যান সেটা পুরোপুরি বাস্তবায়ন করতে পারে। আপনি তখন এই বিচারটা নিয়ে ফাইট করতেন, এই বিচারটা নিয়ে আপনি বলতেন, কথা বলতেন, আপনি বুঝতে পারছেন যে মেরে ফেলো। আপনার অলরেডি হাসনাত সার্জিসেরা বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ঢুকবে শুধু ফাঁসির রশি পড়ার জন্য। এখন এই বিচারে উনার যে ফাঁসি হবে, এটা ওরা কিভাবে বুঝলো? আস্ক দেম। তার মানে বিচারটা আগে হয়ে গেছে। তা আপনি যদি আগেই বিচার করেন, তাহলে আপনি নাটক করছেন কেন? তাই না? আপনি নাটক করছেন কেন? গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তব্য শুনছিলাম, যেখানে তিনি বলছেন যে এদের কি ওই স্ট্যান্ডিংটা আছে, উনি যেটা মিন করেছে, যেটা আমরা রিট পিটিশনে বলি লুকাস স্ট্যান্ডি বলি আমরা, অর্থাৎ এদের বিচার করার এখতিয়ার বা জুরিসডিকশন আছে। কি হিসেবে আছে? কিভাবে আছে? অথচ বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমি নিজের চোখে দেখেছি, আপনি যখন হাইকোর্টে কখনো গেছেন কিনা জানি না, হাইকোর্টে ঢুকতেই শুরুতে তার বিশাল এক চেম্বার ছিল তাজুল ইসলামের। কই বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা তার নেতাকর্মী তো কখনো বলেনি তাজুল এত বড় চেম্বার হাইকোর্টে থাকতে পারবে না। তাজুলকে কেউ কখনো একটা ফুলের টোকা দিয়েছে? তাজুলকে কখনো কেউ একটা কটু কথা বলেছে? তাজুলকে কখনো কেউ বলেছে যে আপনি মামলা পরিচালনা করতে পারবেন না, কিংবা ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে? না। তো আচ্ছা, আপনার কি মনে হয় না যে এটা এক ধরনের আমাদের ভুলও ছিল, যে জামাতকে রাজনীতি করতে দেয়া, তারপরে রাজাকারদেরকে সুযোগ দেয়া, মানে যেখানে মানবিকতার তো একটা লিমিট থাকে, যেখানে এরা হচ্ছে মানে এমন একটা অপরাধের সাথে যুক্ত যে এরা বাংলাদেশ বিরোধী শক্তি হিসেবে না, শুধুমাত্র বাংলাদেশি যে সত্তা, বাঙালি যে সত্তা, আমাদের সবকিছুর স্বাধীনতা, সার্বভৌমত্ব, সবকিছুর বিরোধিতা যারা করেছে। দেখেন একটা কথা আমি আপনাকে বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা খুব বিখ্যাত উক্তি আছে, যেটা আমি ভুল না করে থাকলে 1996-এ তিনি যখন ক্ষমতায় আসলেন, তিনি একটা স্টেটসম্যানের মতো একটা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটা আমার কাছে মনে হয় বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক। তিনি বলেছেন, আমি ভুল না করে থাকলে, যে তিনি বাংলাদেশের সবার প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, বিএনপির প্রধানমন্ত্রী, জামাতের প্রধানমন্ত্রী, সবারই প্রধানমন্ত্রী তিনি। এখন মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হন, এবং তিনি যখন রাষ্ট্র, মাথায় রাখতে হবে, রাষ্ট্র এবং দল, তার পার্টি হচ্ছে আওয়ামী লীগ, সেই দলকে সিলেক্ট করেছে বাংলাদেশের জনগণ। তিনি যখন সরকার গঠন করেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার যে রাগ ক্ষোভ যদি পলিটিক্যালি কারোর প্রতি থাকেও, ওই রাষ্ট্রের যখন প্রধানমন্ত্রী হয়েছেন তিনি সেটা রাখেননি কখনো। কারণ তিনি বারবারই মনে করেছেন যে দলীয় সভানেত্রী আর দেশের প্রধানমন্ত্রী দুটো আলাদা জিনিস। দলীয় প্রধানমন্ত্রী অবস্থাতে তিনি যখন ভাষণ দেবেন, তখন তিনি অনেক কিছু বলছেন, কিন্তু তিনি যখন প্রধানমন্ত্রী, তিনি কিন্তু তখন এটা বলতে পারেন না যে জামাত ইসলামের অমুক ডিফেন্ড করতে পারবে না, তমুক করতে পারবেন, এবং তিনি যথার্থ করেছেন। আমি আর আপনি মামুন ভাই এগুলো নিয়ে বলতে পারি, আমি বলতে পারি, একজন অ্যাক্টিভিস্ট হিসেবে বলতে পারি যে না, ওদেরকে বেশি ছাড় দেওয়া হয়েছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ডিড দ্য রাইট জব। তিনি দেশের আইনকে শ্রদ্ধা করেছেন, কানুনকে শ্রদ্ধা করেছেন, তিনি আইনকে অল দ্য টাইম। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, যে 1996 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এলো, কেউ কি কখনো ভেবেছে যে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করবার পর এইটাকে চ্যালেঞ্জ করা যায়? খুনি ফারুকের মা মাহমুদা খাতুন, সে চ্যালেঞ্জ করেছে। আব্দুর রশিদের ওয়াইফ, সে চ্যালেঞ্জ করেছে। 1 মাস বিচার কার্য বন্ধ ছিল। তাহলে মানে আপনি যদি সবকিছু বাদ দেন, আমি যদি বলি জাতির পিতা বলি, আমাদের দেশের স্থপতি বলি, সমস্ত কিছু বাদ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পিতা তো উনি চাইলে পারতেন না হেইস্ট একটা বিচার করার জন্য, এই 1 মাসের ভিতরে বিচার শেষ করতে হবে, সারা দিন রাত এটা করতে হবে? নো, শি ডিডন্ট ডু ইট। তো তিনিও আইনের আশ্রয় নিয়েছিলেন এবং আইনের প্রতি শ্রদ্ধা ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি যেটা বলি যে তিনি তো একটা প্রতিষ্ঠান, মাথায় রাখতে হবে, তিনি এমন একটা বৃক্ষ, যেই বৃক্ষে বিভিন্ন দলের মানুষ এসে
তার যিনি যিনি জামাত করেন, জামাত ইসলামী করেন, তাকে গিয়ে কি আওয়ামী লীগের আমলে বলা হয়েছে যে আপনি ভাত খেতে পারবেন না? বা এই যে খাদ্য গুদামে যখন আমরা ধানের সঞ্চয় করি, খাদ্যের সঞ্চয় করি, তখন কি সরকার থেকে বলা হয়েছে যে জামাত এবং জামাতের তাজুল ইসলাম বাদে সবাই খেতে পারবে? নো। সো আমরা ব্যক্তি একভাবে বলতে পারি, কিন্তু রাষ্ট্র যেইভাবে ট্রিট করে তিনি সেভাবেই করেছেন। এবং ইয়েস, বাংলাদেশের পার্সপেক্টিভে এগুলোকে দুর্বলতা ভাবা হয়, এগুলোকে এগুলোকে আপনার এক ধরনের লুফল খুঁজে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো সর্বংসহা, আমরা তাকে নীলকণ্ঠ পাখি বলি, আমি বলি লিটমাস পেপারের মতো। তিনি সমস্ত দুঃখ, অ্যাগনি, পেইন চুষে নিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোন নেতা বা নেত্রী এই মুহূর্তে বেঁচে আছে বা ছিল, তার পুরো সমগ্র ফ্যামিলিকে মেরে ফেলার পর তিনি ৪৫ বছর ধরে এই দেশকে রাজনীতি করেছেন? আপনি দেখান যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া, দেখান। এবং যতদূর জানি তিনি এখন পর্যন্ত গভীর রাত পর্যন্ত তিনি দিন রাত কাজ করে যাচ্ছেন দেশের জন্য, দলের জন্য, দেশের মানুষের জন্য। সো যাই হোক, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই এবার পুরোপুরি। আপনার সাথে একদিন কথা হচ্ছিল আমার বিহারি সমস্যা নিয়ে। সো আমি এই প্রসঙ্গে একটু আমাদের দর্শকদের জন্য একটু ব্যাকগ্রাউন্ডটা দেই। কারণটা হচ্ছে যে আমাদের সাথে যে বিহারিদের যে সমস্যাটা, শুধুমাত্র এটা আসলে ১৯৭১ থেকে শুরু হওয়া একটা সমস্যা না। বাংলাদেশের সাথে, বাঙালিদের সাথে বিহারিদের সমস্যা কিন্তু হচ্ছে হাজার বছরের ইতিহাস। সো একেবারে আপনারা মানে ২৩০০ বছর আগে মৌর্য সাম্রাজ্যে যখন আসে, খ্রিস্টপূর্ব ৩২২ থেকে ১৮৫ ওই সময়টা পর্যন্ত ছিল মৌর্য সাম্রাজ্যের যে সম্রাট অশোকার কথা জানি আমরা। সেই সময়েও কিন্তু ওরা কিন্তু বিহার থেকে এসেছিল বাংলাদেশ শাসন করার জন্য, বাঙালিদেরকে শাসন করার জন্য। এরপর আবার গুপ্ত সাম্রাজ্য ছিল ৪র্থ থেকে ৬ষ্ঠ শতাব্দী পর্যন্ত। তো বিহারের সাথে সমস্যাটা আসলে আমাদের শুধুমাত্র মানে এটা যে ১৯৭১ থেকে শুরু হয়েছে তা না, এটা অনেক সময় ধরেই চলছে এবং এখনো সেই সমস্যা আছে। এবং সেই মানে এই সমস্যা শুধুমাত্র যে আমাদের মানে সামাজিক সাংস্কৃতিক আগ্রাসনের তা না, সেটা রাজনৈতিক ভাবেও নানানভাবে আমাদেরকে প্রভাবিত করেছে। বর্তমান সরকার একজন উপদেষ্টা মাহফুজ আলম, তিনি একটা ফেসবুকে একটা বিশাল বড় একটা পোস্ট করেছেন এই বিষয়ে, এবং সেটা হচ্ছে যে তিনি বিহারীদের উপরে মব ভায়োলেন্সের একটা অভিযোগ করেছেন। সেখানে মানে যেখানে আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ এবং আমাদের মানে মহান মুক্তিযুদ্ধের অবমাননার একটা ব্যাপার ছিল, এবং ছোট করে মুক্তিযোদ্ধাদের উপরে দোষ চাপিয়ে এবং এমন একটা প্রেজেন্টেশন করা হয়েছে যেখানে আসলে আমাদের পুরো অস্তিত্বের উপরে একটা প্রশ্ন তুলছে। তো এখন এই প্রসঙ্গে আমি আপনার সাথে চমৎকার কিছু বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনতে পাচ্ছিলাম। আপনি কি একটু আমাদেরকে বলবেন যে এই যে বিহারি ইস্যুগুলো নিয়ে বাংলাদেশের মানে কেন এখনো এরকম হচ্ছে, এরকম কথা হচ্ছে, এবং এটা এই হাজার বছরের জিইয়ে রাখা সমস্যাটা কেন আমরা সমাধান করতে পারছি না? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমার কাছে মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমার কাছে মনে হয় এখনকার যারা তরুণ তরুণী আছে, আমি আসলে সবসময় এই তরুণদেরকে খুব টার্গেট করি। আমার কাছে মনে হয় যে তরুণরা যে কোনো দেশেরই একটা ভিত, একটা ভবিষ্যৎ, এবং যারা বয়োজ্যেষ্ঠরা আছে তারা তাদের অভিজ্ঞতার ঝুলি তরুণদের সাথে শেয়ার করি দেশটাকে এগিয়ে নিয়ে যান। এটা খুবই পার্টিকুলার যারা ইতিহাস জানতে আগ্রহী। আমি প্রথমে একটু পাঠ করে নেব যে মাহফুজ আলম যা বলেছে সেটার কিছু অংশ আমার মনে এটা জানা প্রয়োজন। 4th জুলাই আপনার খুব ভোরে বাংলাদেশ সময় সকালবেলায় সে একটা স্ট্যাটাস দেয়, মেটিকুলাস ডিজাইনের সমস্যা কোথায়? আপনারা ওয়ার্ডিং গুলো খেয়াল করবেন। পাকিস্তানি স্বৈর শাসকদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র, ৬৯-এর গণ অভ্যুত্থান আর ৭১-এর মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি বিহারি দাঙ্গা সঠিক হইতে পারলে ২৪-এর গণ অভ্যুত্থানের মেটিকুলাস ডিজাইন হইলে সমস্যা কোথায়? তার মানে মাহফুজ যেই কথাটা বলতে চায় সেটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র যেটা ছিল এইটা হচ্ছে একটা মেটিকুলাস ডিজাইনের অংশ, অর্থাৎ আমরা পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র করছিলাম, এইটা একটা প্ল্যান্ড। সো এটা একটা প্ল্যানের অংশ। খেয়াল রাখবেন, ইট হ্যাপেন্ড ইন 1968, মানে এই অভিযোগটা এসেছে। আচ্ছা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৬৯-এর গণ অভ্যুত্থান ও মেটিকুলাস প্ল্যানের একটা অংশ, অর্থাৎ আসাদকে যে মেরে ফেলা হলো ওই আসাদকে আসলে পাকিস্তানিরা মেরে ফেলে নাই, মেরে ফেলেছে বাঙালিরাই। তা নাহলে ষড়যন্ত্র হবে কেমনে? মানে আজকে তরুণদের জন্য বলি যে আপনার আসাদ গেট তো নিশ্চয়ই অনেকে চিনবেন, ওই যে পেট্রোল পাম্পটার উল্টা দিকে বা আরঙ্গের বাম দিকে বা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বা গণভবনটা পার হয়ে আসলে যেটা পাওয়া যায় সেন্ট জোসেফ কলেজের একদম মাথাতে, স্কুলের মাথাতে। তো এই আসাদ গেটের ঘটনাটা যেটা শিশু আসাদকে মেরে ফেলেছে, ওই সময় মতিউর শহীদ হয়েছে। তো যদি এটা একটা মেটিকুলাস প্ল্যান হয়, গণ অভ্যুত্থানটা কখন হয়েছে সেই সময় গণ অভ্যুত্থানটা হয়েছে দুটো কারণে। একটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার ব্যাপারে তখন জনতা ফুঁসে উঠেছিল, এবং এই আসাদের হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ তখন একেবারে তৎকালীন ইস্ট পাকিস্তান
গরম হয়ে গিয়েছিল। তাহলে আমরা যদি মাহফুজের কথাটাকে অন বোর্ডে নেই, ওর কথাটাকে সত্যি বলে ধরে নেই, তাহলে আসাদকে হত্যা করেছে আসলে বাঙালিরা। তা না হলে এটা ষড়যন্ত্র হবে কেমনে? আমরা কি তাহলে মানে যদি ষড়যন্ত্র না হয় তাহলে 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 এটার আপনার মেটিকুলাস প্ল্যানের অংশ হয় কিভাবে? মানে আমি জানি না আমি বুঝাতে পারছি কিনা আসলে। আমি যদি আসাদকে খুন করি, অর্থাৎ আমি একজন বাঙালি, আসাদকে খুন করে আমি পাকিস্তান সরকারের বিরুদ্ধে আপনার মিছিল করব, এটাই তো তাহলে প্ল্যান হওয়া উচিত। ও এইটা বলতে চাচ্ছে, খেয়াল করে দেখবেন। তার মানে গণ অভ্যুত্থানের প্রতি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে এইটা আসলে ন্যাচারালি একটা আন্দোলন হয়নি, এটা মেটিকুলাস প্ল্যান ছিল, নাম্বার ওয়ান। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমাদের আগরতলা ষড়যন্ত্র মামলাটা পাকিস্তান সরকার উঠিয়ে নিয়েছে। কেন উঠিয়ে নিয়েছে? তারা হাত উঠিয়ে বলেছে না, আমরা ভুলভাবে তাদেরকে ধরেছিলাম, তাই তো উঠিয়ে নিয়েছে। এটাই তো মানি। আমার কাছে যে নথিপত্র আছে, সেই আপনি যখন একটা মামলা করে মামলাটা উঠিয়ে নেবেন, এটার ট্যাসিট মিনিংটা কি দাঁড়ায়? যে আমি তোমার বিরুদ্ধে আর অভিযোগটা রাখতে চাই না, মানে তুমি এটা করনি। তো আমি এটা করিনি, তাহলে এটা একটা মেটিকুলাস প্ল্যানের অংশ কিভাবে হলো? আসাদকে মেরে ফেলেছে, এটা মেটিকুলাস প্ল্যানের অংশ কিভাবে হলো? আচ্ছা, এরপর হচ্ছে ৭১-এর মার্চের অসহযোগ আন্দোলন। দেখেন, ৭১-এর মার্চে অসহযোগ আন্দোলন এবং বাঙালি বিহারী দাঙ্গা। আজকে যদি আমি মামুন ভাই আপনি ধরেন একটা রাস্তাতে দাঁড়িয়ে আছেন, আমি একজন ছিনতাইকারী, আমি একটা ছোঁ মেরে আপনার মোবাইলটা নিয়ে একটা দৌড় মারলাম, ঠিক আছে? এখন আমাদের দূরে দাঁড়িয়ে রয়েছে লেটস সে সাইফুল নামে একজন, তিনি বললেন যে নিঝুম এবং মামুনের মারামারির কারণে মামুন তার ফোনটা হারিয়েছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আপনি মেরেছেন, আমি মারি আর মারা, মানে দুজন সংঘর্ষে একটা ঘটনা ঘটেছে। তার মানে এই যে অন্যায়টা আমি করলাম, অর্থাৎ আপনার ফোনটা নিয়ে আমি দৌড় মারলাম, এটাকে কতটা নর্মালাইজ করা হলো, বুঝতে পেরেছেন? অর্থাৎ মানে আপনি কিন্তু এইসব মেন্টাল গেমগুলো আপনাকে বুঝতে হবে। যখনই কেউ বলে মারামারি হয়েছে, মারামারির কারণে ওনার দাঁত পড়ে গেছে একটা, এতে মনে হচ্ছে যে দুজন মারামারি করছে, তাই এসে ওনার ঘুষিতে ওনার দাঁত পড়ে গেছে। ব্যাপারটা এমন না। আপনি দাঁড়িয়েছিলেন, আপনি একজন নিরীহ মানুষ, আমি টান দিয়ে আপনার মোবাইলটা নিয়ে গেছি। এখানে শুধু মারি হয়েছে, মারা হয়নি। এখানে এই প্রসঙ্গে আমি আরেকটা বিষয় আমি আপনাকে যোগ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে অসহযোগ আন্দোলনের কথা বলা হচ্ছে, যে এটা অসহযোগ আন্দোলন ছিল, মানে অগাস্টের কত ৩ তারিখ থেকে ৫ তারিখ বা এরকম একটা সময়, অসহযোগটাকে আমরা কোথাও দেখেছি আসলে? অসহযোগ আন্দোলনের একটা ইস্যুজ আছে, আমি সেটা আপনাকে বলছি। ওর তো মেন্টাল গেম করছে। দেখেন, ওর পড়ালেখা হয়েছে, মাহফুজের পড়ালেখা হয়েছে মাদ্রাসাতে। আমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার কিছু আমি অনেক মাদ্রাসার শিক্ষার্থীকে চিনি যারা খুবই এনরিচড তথ্যে, ইতিহাসে, কিন্তু একটা বড় অংশ বাংলাদেশকে স্বীকার করতে চায় না, এটা উই নো দ্যাট। আমি এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে কোনো এখানে ডিসপিউট বা প্রশ্ন উঠাচ্ছি না, শুধু তার ব্যাকগ্রাউন্ডটা বলে রাখছি। রামগঞ্জের ইসাপুর নামে ইসাপুর অঞ্চলে সে একটি মাদ্রাসাতে পড়তো। তো আমাকে তার ইন্টেলেকচুয়াল হাইটটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি এইটা বলার জন্য আপনাকে বলেছি, তার ইন্টেলেকচুয়াল হাইট আপনি মাথায় রাখবেন। সে একটা মাদ্রাসাতে পড়াশোনা করা একটা ছেলে। আচ্ছা, এখন যখনই বলা হচ্ছে বাঙালি বিহারি দাঙ্গা, এর মানে কি জানেন? এর মানে হচ্ছে তুমিও আমাকে মেরেছো, আমিও তোমাকে মেরেছি। অথচ ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে, ধরেন আমি বলবো না এটা, ওদের যারা গুরু আছে, পীর আছে, সে পীরের কথাটাই আমরা বলি। তাদের একজন বড় ধরনের গুরুকে জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা। তো একটি জাতির জন্মে তিনি যখন ১৯৭২ সালে দৈনিক বাংলাতে একটি জাতির জন্ম নামে একটি প্রবন্ধ লিখলেন, জিয়াউর রহমানের ৩ বা ৪ নাম্বার বা ৫ নাম্বার প্যারাতে এসে লিখলেন, হঠাৎ করেই বিহারীরা বাঙালিদের উপরে অতর্কিত হামলা শুরু করলো। জিয়াউর রহমান বলছে কথা। কে বলছে? বিএনপির প্রতিষ্ঠাতা। এখন মাহফুজের তো ১৪ গোষ্ঠী বিএনপি জামাত এগুলো করতো। এখন মাহফুজের কাছে একটা প্রশ্ন, যে জিয়াউর রহমান তাহলে কি লিখেছে? মানে ১৯৭১ সালের ১ মার্চ চিটাগংয়ে অতর্কিতে বাঙালিদের উপর একটা হামলা চালায় বিহারীরা। এই যে হামলাটা চালিয়েছে, এইটা যে আমাদের উপরে চাপিয়ে দেওয়া একটা হামলা, সেখানে প্রায় ১৩৮ জন নিহত হয়েছে। আমার কাছে এই মুহূর্তেই 2 মার্চ ১৯৭১ সালের ইত্তেফাক পত্রিকাটা আমার সামনে আছে, সেখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি পরবর্তী দিনের গুলো ১৩৮ জন নিহত, বাঙালি নিহত। তো এটা দাঙ্গা হয় কেমনে? এটা মব ভায়োলেন্স হলো কিভাবে? মব ভায়োলেন্স হয়েছে। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2, ২১শে মার্চে অসহযোগ আন্দোলন হয়েছে। ১৯৭০ সালে আমি ১৬০ আর ওইদিকে নারীর সিট পেলাম ৯টা মনে হয় পেলাম আমার প্রপোর্শনেট অনুযায়ী। আমার টোটাল 169 সিট। আমি সরকার গঠন করব। আমার প্রাদেশিক পরিষদে আমাকে আপনি যেতে দেবেন না, আলোচনা করবেন না, আপনি গদি ছাড়বেন না, পাকিস্তানি স্বৈরশাসক যারা ছিল।
আমি সেটা নিয়ে আলোচনা করছি, হরতাল দিচ্ছি, সমাবেশ ডাকছি, ওইটা নিয়ে কোনো একটা ওয়ার্ড নেই। ওইটাও মেটিকুলাস প্ল্যানের অংশ। ইলেকশনে জিতলাম আমি, ক্ষমতায় যাব আমি, প্রধানমন্ত্রী হব আমরা, মানে আমাদের এই প্রদেশ থেকে। আমাকে আমার নেতাকে প্রধানমন্ত্রী হতে দেবে না, আমার দলকে ক্ষমতায় যেতে দেবে না, আমরা পার্লামেন্টে বসতে পারবো না, আমরা ন্যায্য ভোট পেলাম, সেটার নাম মেটিকুলাস প্ল্যান? এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে নিজুম ভাই, এই যে আপনি আগরতলা ষড়যন্ত্র মামলা, গণ অভ্যুত্থান, অসহযোগ আন্দোলন বলে অভিহিত করা, বাঙালি বিহার দাঙ্গা বলা, এইটাকে এরকম একটা লেভেলে নিয়ে আসার কারণ কি? এর কারণ হচ্ছে এমন, সেটা হচ্ছে ধরা যাক একটা চোরকে যখন আপনি তার বিচার করতে আসবেন, দেখবেন একটা চোর তার সাবমিশনে খুব জ্বালাময় বক্তৃতা দিবে। জ্বালাময় বক্তৃতাটা কি? আমি তো অনেক ছোট চুরি করেছি, দেশে এত বড় বড় চোর আছে, তাদেরকে তো দেখেন না। আপনার তখন একটা ইমোশনাল গেম মনে হবে এটাকে। হ্যাঁ তাই তো, দেশে তো অনেক বড় বড় চোর আছে, তুমি ছোট চোর। ওই চোরটা তার চুরিকে ঠিক করবার জন্য তখন সে যেটা করে, সেইটাকে লেভেল করার চেষ্টা করে। তো আমি একটা অপরাধীর মাইন্ড বললাম, কিন্তু মুক্তিযুদ্ধটা তো হয়েছে একটা গণমানুষের বিস্ফোরণ, এটা জনযুদ্ধ। আমি ইলেকশনে জিতেছি, আমাকে যেতে দেওয়া হয় নাই। বঙ্গবন্ধু কিন্তু শুরুতে স্বাধীনতার ঘোষণা দেননি। ওই 70 ইলেকশনের পরে কি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন? না। তিনি যেটা করেছেন, তার উপর আঘাত এসেছে, তাকে মেরেছে, হত্যা করেছে। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন 7ই মার্চে। তিনি একটা সিগন্যাল দিয়ে দিলেন বড় করে। আমি তো মনে করি সেটাই স্বাধীনতার ঘোষণা। এর পরবর্তীকালে তো উনি 26শে মার্চের প্রথম পরে বা 25 মার্চ দিবাগত রাতে তিনি স্বাধীনতার ঘোষণা দিলেনি। কিন্তু প্রসঙ্গটা কোন জায়গাতে? প্রসঙ্গটা হচ্ছে, ও যে একটা প্ল্যান করেছে, ও যে একটা মেটিকুলাস প্ল্যান করেছে, ও যে একটা ষড়যন্ত্র করেছে, এখন এইটাকে আপনি তো মুক্তিযুদ্ধের লেভেলে আনতে হবে। কারণ ও জানে যে মুক্তিযুদ্ধ হচ্ছে জাতির সবচাইতে শ্রদ্ধার বিষয়, সবচাইতে অনুরাগের বিষয়, প্রেমের বিষয়, ভালোবাসার বিষয়। এখন আমি যদি এইটাকে আমার অপরাধের সাথে নিয়ে আসতে পারি, তাহলে তো হয়েই গেল। তখন আমি বলতে পারবো যে আমার এই এই 2024 সালের আমার যে জঙ্গি হামলা, এটা আরেকটা মুক্তিযুদ্ধ। এই আরেকটা মুক্তিযুদ্ধ কেন বলছে? মানে ওই মুক্তিযুদ্ধকেই কেন আনছে টেনে? সে কেন আলাদা করে এটাকে একটা বিপ্লব বলছে না? খেয়াল করেছেন? সে কেন বারবার বলছে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ? কারণ ওইটা ছুলেই তার এই ষড়যন্ত্রটা জাতি উঠতে পারবে। আপনাকে কি আমি বোঝাতে পারলাম? হ্যাঁ, বুঝতে পারছি। সেটারই একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধ এটা একটা মেন্টাল গেম। একটা মুক্তি, মানে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধকে ওরা এক হচ্ছে যে কপি করার চেষ্টা করছে, এবং প্রতিটা জিনিস আমরা আবার রিপ্লেস করার মতো প্রচেষ্টাও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় জায়গায় মুক্তিযুদ্ধের। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি তো একটা দীর্ঘ সময় ব্লগিং করেছেন। আপনার কি মনে আছে যে ব্লগ করার সময় রাজাকারের ছেলেপেলেরা এসে প্রথমে বলতো আমার দাদাও মুক্তিযোদ্ধা ছিল? শুরুতেই কিন্তু বলতো, শোনেন ভাই, আমার দাদাও মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু এই ট্রাইব্যুনালটা কিন্তু ঠিকভাবে হচ্ছে না। ওই রাজাকারদের বিচারের সময় তারা প্রথম সেন্টেন্সটা বলতো যে আমার আগেই বলে নেই। বিশেষ করে আমি এই মুহূর্তে মনে করতে পারি, ছাগু সম্রাট নামে একটা ছেলে ছিল, ত্রিভুজ, সে শুরুতেই বলতো আমার দাদাও মুক্তিযোদ্ধা ছিল। কেন বলতো? কারণ ও জানে যে মুক্তিযুদ্ধকে যদি আমি এক হাতে ধরে রাখি, তাহলে আমি অনেকক্ষণ করে মুক্তিযুদ্ধকে একটু গালি দিয়ে দিতে পারবো। যেমন আমি আপনাকে আরেকটা ডেমো দেই। যেমন আমি শুরুতেই আপনাকে বলে নিলাম যে ভাই, আমার আব্বা, চাচা, খালা, মামা, চাচা, ফুপু সব মুক্তিযোদ্ধা। এখন আমি ইচ্ছা মতো করে বলে দেই এইসব ভুয়া মুক্তিযোদ্ধা, এইসব, আপনার মনের সমস্ত ঝাল আপনি মিটিয়ে দিলেন। কিভাবে দেখেন, আমি আপনাকে কিছু বলতে পারছি না, আমার মাথাতে প্রথমেই কাজ করবে না না এই লোকটার বাবা চাচা তো মুক্তিযোদ্ধা বলেছে, মনে একটু রাগ করে বলেছে। ঠিক একইভাবে যে 2024-কে যদি আমি 1971 সালের সাথে মিলাতে পারি, তাহলে ষড়যন্ত্রটা একটু আড়ালে চলে যায়। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা মেন্টাল গেম। তো এটা আমি গতকালকে আসলে কিছু স্ক্রিনশট দেখলাম যে আপনার জুলাইতেও এই ধরনের কিছু মানে গ্রুপগুলোতে ওরা হচ্ছে বিভিন্ন জায়গায় নিজস্ব যে প্রাইভেট যে গ্রুপগুলো ছিল ওরা পোস্ট করতো যে সবাই এমন ভাবে লেখেন যে আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি কোটা আন্দোলনের সময় যে আমরা কোটা চাই না। ঠিক আছে, তো এটা আমরা দেখেছি, এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মানে আমাদের যে চেতনা সেটাকে ওরা কপি করার চেষ্টা করেছে, এবং জয় বাংলা স্লোগানও ওরা দিয়েছে। বঙ্গবন্ধুর কথা, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। হ্যাঁ, সো এটা কেন বলেছে? বঙ্গবন্ধুর কথা কেন বলেছে? এরপরে তো দেখাই গেল তারা বঙ্গবন্ধুকে ঠিক কতটুকু শ্রদ্ধা করে। ঠিক একই ব্যাপার। এই যে তারা মুক্তিযুদ্ধের কথাগুলো বলছে, অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি? 32 ভেঙে দিল, সমস্ত মুরাল ভেঙে দিচ্ছে। বিজয় সরণিতে আপনার 7টা তরুণ ছিল, সেটা ভেঙে দেওয়া হয়েছে। স্মৃতিসৌধ সামনে ভেঙে দেওয়া হবে। আমরা দেখলাম 5 তারিখে আপনার শহীদ মিনারের উপরে উঠে জুতা ঝুলিয়ে রেখেছে। জুতা পায়ের কথা তো বাদই দিলাম, সেখানে পেশাব করেছে শহীদ মিনারে।
ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এ বসুন্ধরা গিয়েছে, মাথায় পতাকা লাগিয়েছে। তার মানে নেকড়ে মেষের ছাল পরে আমাদের সামনে এসেছে। ভবিষ্যতে তারা যে মুক্তিযোদ্ধাদের বিচার করবে, এইটা হচ্ছে তার আর্লি সাইন। এইটাকে দাঙ্গা বলছে। আরো কয়েকজন আছে, আমি নাম উল্লেখ করছি না, এদেরকে নাম উল্লেখ করে আসলে পপুলার বাড়ানোরও কিছু নেই। এরা ক্রমাগতভাবে বিহারীদের উপরে গণহত্যা হয়েছে এইটা তারা এস্টাবলিশ করতে চাচ্ছে। কারণ কি, তখন এই তাজুলি এই ট্রাইব্যুনালেই মুক্তিযোদ্ধাদের বিচার করবে। আমি আপনাকে বলে রাখলাম, এই পায়তারা তারা করছে। আচ্ছা, সেটা 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 আমিও শুনতে পেয়েছি। আচ্ছা নিজুম ভাই, আমরা এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই। এটা আসলে মানে এই বিষয়টা নিয়ে কথাবার্তা কম বলা হচ্ছে এবং বিচার প্রক্রিয়া এখনো মানে কিছুই দেখা যাচ্ছে না। সেটা হচ্ছে সংখ্যালঘুদের উপরে হামলা নিয়ে। মানে আমাদের স্ট্যাটিস্টিক্স অনুসারে আমরা রিপোর্টেড যে স্ট্যাটিস্টিক্স পাই, অনেক ঘটনায় তো আসলে রিপোর্টেড না। 3 থেকে 20 আগস্ট, ঠিক আছে, 3 তারিখ থেকে 20 তারিখ 2024, এই সময়ের মধ্যে রিপোর্ট অনুসারে 2000-এর বেশি 2010টা হামলার অভিযোগ আছে। 5 জন হিন্দু নিহত হয়েছে ওই সময়ে। 157টা বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। এরপরেও আগস্ট থেকে শুরু করে আপনার ডিসেম্বর পর্যন্ত 2024 সালের ওই সময়ে আরো 2200 ঘটনার উল্লেখ পাওয়া যায়। ডেইলি স্টারের রিপোর্ট অনুসারেই 23 জন নিহত হয়, 9 জন নারী ধর্ষিত হয়। এবং এখন পর্যন্ত আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি যে মানে একই রকম ভাবে মুক্তিযুদ্ধের সময়েও যেমন হচ্ছে যে নিপীড়ন চালানো হয়েছিল, পাকিস্তানি সেনারা করেছে, এখনো ওরা করছে। এবং এটা নিয়ে এই যে এত হাজার হাজার ঘটনার কথা আমি বললাম, এখন পর্যন্ত মামলার সংখ্যা পাওয়া গেছে মাত্র 88টা, ঠিক আছে। এবং সেগুলোরও কোনো বিচারের কোনো মামলা হয়েছে, কিন্তু বিচারের কোনো প্রক্রিয়ার কথা আমরা জানতে পারছি না। এখন সরকারি পৃষ্ঠপোষকতায় এই যে সংখ্যালঘুদের উপরে সংখ্যালঘু নিধন করা হচ্ছে এবং কোনো না কোনো ভাবে, এবং ওরা বলার প্রকাশ্যে অপ্রকাশ্যে ডিরেক্টলি ইনডিরেক্টলি নানান ভাবে ওরা যে ইসলামাইজেশনের চেষ্টা করছে, রেডিক্যাল ইসলামকে এস্টাবলিশ করার চেষ্টা করছে এবং সেই সাথে সংখ্যালঘুদেরকে দমন নিপীড়ন করার চেষ্টা করছে, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আন্তর্জাতিক মানে শুধুমাত্র যে আমাদের মানবাধিকার সংগঠনগুলো জন্য তা না, এটা তো আসলে কনসার্নিং একটা বিষয়, শুধুমাত্র আমাদের মানে বাংলাদেশের প্রেক্ষিতে না। ভবিষ্যতের যে বাংলাদেশ আমরা গড়ব, ভবিষ্যতের যে বাংলাদেশে আমরা যাব, সেখানে সংখ্যালঘুরা যে এই যে নিরাপত্তাহীনতা তৈরি করলাম আমরা, সেটা কেমন প্রভাব ফেলবে? দেখুন, আমি আপনাকে একটা তত্ত্বের কথা বলি। এটা খুবই বিখ্যাত একটা তত্ত্ব ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটা সামনে এসেছে। এটাকে বলা হয়ে থাকে ইউনিভার্সাল জুরিসডিকশন। কেমন? ইউনিভার্সাল জুরিসডিকশনের ব্যাপারটা হচ্ছে এমন যে পৃথিবীতে কিছু কিছু অপরাধ রয়েছে, যে অপরাধগুলোর কোনো দেশ নেই, আসলে কোনো সীমানা নেই। এটা যদি হাইতিতেও সংঘটিত হয়, সৌদি আরবেও সেটা অপরাধ। সৌদি আরবেও যদি সংঘটিত হয়, সেটা হন্ডুরাসেও অপরাধ। অর্থাৎ মানে অপরাধ বলতে এই অপরাধের বিচারগুলো প্রত্যেকটা তার নিজ নিজ দেশে করতে পারে। যেমন রুয়ান্ডাতে মুনায়েনজা নামে একটা লোক গণহত্যা করে কানাডাতে পালিয়েছিল। তার বিচারটা কানাডা করেছিল 2002 সালে। আপনি মুনায়েনজা ট্রায়াল যখন লিখবেন, দেখবেন যে কানাডার যে যুদ্ধাপরাধ আইন আছে, সেই আইনে মুনায়েনজার বিচার হয়েছিল। তো রুয়ান্ডার অপরাধ আপনার কানাডাতে কেমনে বিচার হলো এই কারণে, কারণ কিছু কিছু অপরাধ রয়েছে, যেই অপরাধ আপনি যে কোনো দেশেই করেন না কেন, যেখানেই পালান না কেন, ওই দেশ তার নিজের আইনে করতে পারবে। সোজা কথা। এই যে আমি আপনাকে তত্ত্বটা বললাম, এই তত্ত্বের সাথে আপনার প্রশ্নটা কিভাবে কানেক্টেড? এইভাবে কানেক্টেড যে হিন্দু একটা ধর্ম, হিন্দু ধর্মাবলম্বী শুধুমাত্র ধর্মের উপরে বেস করে এই পুরো হোল, আমি যদি ধর্মের উপরে বেস করে একটা ক্ল্যান, একটা জাতি, একটা গোত্রকে আমি কল্পনা করে নেই, একটা হয়েছে মূলত তার বিশ্বাসের উপরে। এই মানুষটি হিন্দু ধর্মে বিশ্বাসী, তাই আমি তাকে মারছি। খেয়াল করে দেখবেন, ধরা যাক এক ভদ্রলোকের নাম হচ্ছে সুবল দাস। সুবল দাসের সাথে যদি আমার মারামারি হয়, সুবল দাসকে আমি একটা ঘুষি মারলাম, জাস্ট কোনো একটা কথার কারণে তাকে একটা ঘুষি মারলাম। আমি ধরেন একজন মুসলমান, সুবল দাস একজন হিন্দু, তাহলে এটা একটা নর্মাল মারামারি, বাংলাদেশের পেনাল কোডে এটার বিচার হবে। কিন্তু আমি সুবল দাসকে ঘুষিটা মেরেছি এই কারণে যে সুবল দাস একজন হিন্দু, সাথে সাথে এটা টার্ন হয়ে যাবে মানবতা বিরোধী অপরাধে। আমি কি আপনাকে বোঝাতে পারলাম? তার মানে আপনার ইন্টেনশনটা, আপনি একজন হিন্দুকে মারছেন কেন? কারণ সে হিন্দু, তাই। সে আপনার ধর্মে বিশ্বাস করে না, সে অন্য ধর্মে বিশ্বাস করে, তাই। তো এই যে অপরাধগুলো হয়েছে, আন্তর্জাতিকভাবে এটি একটি অপরাধ। এই অপরাধটা কোথায় সূচিত আছে? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে সংবিধি আছে, আইসিসির যে সংবিধি, রোম স্ট্যাটিউট,
সেই রোম স্ট্যাটিউটে এই অপরাধগুলোর কথা বলা আছে। বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যেই আপনার রুলস এন্ড রেগুলেশন আছে, সরি অ্যাক্ট আছে 1973, সেটাতে বলা আছে। পৃথিবীতে আপনি খোঁজ নেবেন যে পৃথিবীর প্রত্যেকটা দেশে, এমনকি কানাডাতে, আমেরিকাতে, ইন্ডিয়াতে, সবখানে ভাবে এই আইনগুলো লিপিবদ্ধ করা আছে। তো এই যে আপনি আমাকে বলেছেন যে এটার আন্তর্জাতিক ক্ষেত্রে এটা রিপার্কেশন বা এটাকে কিভাবে দেখা হবে বা এটা কিভাবে, তো আপনাকে আমি আপনি নিশ্চয়ই জানেন, তারপর আমি আরেকবার রিটারেট করবো যে যারা যোগ দিয়েছেন বা জানেন না, সেটা হচ্ছে যে আমি এই পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ আদালতে আমি আইনজীবী হয়ে 2টো অভিযোগ দায়ের করেছি। একটি অভিযোগ দায়ের করেছি 8ই নভেম্বরে, যেটার বাদী ছিলেন সিলেটের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, এবং আপনার দ্বিতীয় অভিযোগ ছিলেন হচ্ছেন মোহাম্মদ হাসান, যিনি টরন্টোর একজন অধিবাসী। তিনি 22শে জুন এই অভিযোগটা দায়ের করেছেন। এখন এই দুজনের অভিযোগের একটা কমন অংশ ছিল, তারা মূলত 3টা অভিযোগ নিয়ে এসেছেন। একটি হচ্ছে বাংলাদেশে হিন্দুদেরকে সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড কিলিং হচ্ছে, পুলিশদের উপরে গণহত্যা হয়েছে, এবং রাজনৈতিক কর্মীদের উপরে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে। তো আমরা এই 2টো অভিযোগ এনেছি আর্টিকেল 15 অফ দ্য রোম স্ট্যাটিউট, সেটার বদৌলতে। সেটা কি জিনিস? সেটা হচ্ছে এমন যে কোনো একটি দেশ যখন একটি অপরাধের বিচার না করে সে নিশ্চুপ থাকে, সে সাইলেন্ট থাকে, এবং অপরাধীদেরকে এই ভাইবটা দেওয়ার চেষ্টা করে যে এখানে এটার বিচারটা হবে না এবং তারা বেঁচে যাবে, তখন জাতিসংঘ সেখানে হস্তক্ষেপ করতে পারে, যেহেতু আমরা রোম স্ট্যাটিউটের একটি সিগনেটরি রাষ্ট্র। তো বাংলাদেশের যেই দখলদার অবৈধ টোকাই সরকার আছে, যে ইউনূস সরকার, তারা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে যারা জুলাইতে আন্দোলন করেছে তারা যদি কোনো কৃতকর্ম করেও থাকে তাহলে সেটার বিচার হবে না, বিশেষ করে 5 থেকে 8ই অগাস্ট। তা আমাদের যে 2জন অভিযোগকারী রয়েছেন তারা ব্যক্তিগতভাবে ক্ষতি শিকার হয়েছেন, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের আত্মীয় স্বজনকে মারা হয়েছে। বিশেষ করে আমাদের সিলেটের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, তার বাড়ি 4 দফাতে ভাঙা হয়েছে, বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং তিনি দেশ থেকে বাধ্য হয়েছেন। ফলে তার উপরে হয়ে যাওয়া অপরাধের কারণে তিনি আন্তর্জাতিক আদালতে গেছেন, এবং মোহাম্মদ হাসান, যিনি একটি বক্তব্যের কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তাকে নানানভাবে টর্চার করা হয়েছে তার ফ্যামিলি মেম্বারদের উপরে। ফলে এই যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারটা হয়েছে, সেটার প্রেক্ষিতে এখনো পর্যন্ত আমরা আন্তর্জাতিক আদালতে গেছি, আমরা বলছি, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এটা ভয়াবহ অপরাধ। আপনি জানেন যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে একটা সময় অ্যাবরিজিনালদের উপরে হিউজলি আপনার নানান রকমের অবিবেচক নানান ধরনের কর্মকাণ্ড করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এখন কিন্তু এই আধুনিক রাষ্ট্রে তাদের অধিকারকে এমন ভাবে সমুন্নত করা হয়েছে, তাকে জাতিগতভাবে নানানভাবে নির্যাতন করা হয়েছিল, নানানভাবে আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি। এবং আপনি জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুধু ইহুদি ধর্মাবলম্বী বলে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। সেগুলোর বিচার পরবর্তী সময় আমরা দেখেছি মিলিটারি ট্রায়ালে হয়েছে, নুরেমবার্গ ট্রায়াল হয়েছে। আমরা ইসরায়েলে 1966-এ আমরা দেখেছি আইকম্যানের বিচার হয়েছে। এছাড়া আপনার এই যে আপনার জার্মান সরকার একটা পোস্টার চেপেছিল আজকে থেকে 7-8 বছর আগে, লেট বাট নট টু লেট, অর্থাৎ 92 বছরের লোককেও গ্রেফতার করা হয়েছিল এই খুঁজে পাওয়ার পরে। সো বিচার চলেছে। সুতরাং পৃথিবীর ইতিহাসে যখনই কোনো এথনিক ক্লিনজিং চলে, এগুলোকে আমরা এথনিক ক্লিনজিং বলি। আসলে এই এথনিক ক্লিনজিং এর ঘটনাগুলোর ক্ষেত্রে কোনো মানুষকে যদি তার রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে আপনি তাকে হত্যা করেন, কোনো মানুষকে যদি তার গায়ের কালার, তার ক্ল্যান, তার জাত, তার পাত, তার ধর্ম, এগুলোর কারণে করেন, তার ধর্মের কারণে করেন, তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে আপনার বিচার হবে। সুতরাং এই অপরাধীরা, আমি শুনেছি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া টার্কিতে অলরেডি এইবার যে তিনি গেলেন সেখানে একটা ফ্ল্যাট কিনেছেন, এটা আমি শুনেছি। তারপরে আপনার আসিফ নজরুল আমেরিকাতে অলরেডি তার বাড়িঘর কিনে ফেলেছে, প্রত্যেকেই তাদের বিদেশে বাড়িঘর করেছে। তো ভবিষ্যতে আন্তর্জাতিক আইন অ্যাপ্লাই করেও তাদের বিচার ওইসব দেশেই সম্ভব। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এরা কোনোভাবেই পার পাবে না? মানে আমি মনে করি যে ভবিষ্যতের যে আওয়ামী লীগ, যে ম্যাজিক্যাল আওয়ামী লীগকে আমি চিন্তা করি, সেই আওয়ামী লীগ নিশ্চয়ই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই ব্যাপারগুলো স্ট্রংলি হ্যান্ডেল করতে পারবে বলে আমি মনে করি। আচ্ছা, এবার আমরা এটার সাথে সম্পর্কিত আরেকটা বিষয় আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। সেটা হচ্ছে বাংলাদেশের কিছু কিছু মানুষের মধ্যে, আমরা জানি কোন মানুষগুলো, এরা চরম ভারত বিরোধিতা দেখা যায়। যদিও আমরা সেই মানে একেবারে ইতিহাসের মানে আমরা শুধুমাত্র 1971 না, এর আগে থেকেও আমরা জানি যে মানে ভারত বাংলাদেশের একটা বন্ধু রাষ্ট্র হিসেবেই এসেছে। 1947 সালের দেশ বিভাগের পর থেকেই ভারত বাংলাদেশের একটা বন্ধু রাষ্ট্র হিসেবে ছিল, এবং যে কোনো দুনিয়ার যে কোনো জায়গাতেই আসলে এটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখাটা হচ্ছে অনেকটা বাধ্যতামূলক।
এটা ছাড়া আপনি কোনোভাবেই আসলে একটা শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন না। এবং সেক্ষেত্রে দেখা গেল যে আমরা 1971 সালে শুধুমাত্র ভারত যে কয়েক কোটি লোককে মানে আশ্রয় প্রশ্রয় দিল তা না, আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য সহযোগিতা করলো, এবং পরবর্তীতেও গত 15 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়নের যে মডেল, যেখানে আমরা বাংলাদেশকে একটা সম্মানজনক জায়গায় পৌঁছতে পারলাম, সেখানেও অনেক পার্টনারশিপ আমরা দেখেছি ভারতের সাথে। সেটা সেটা এমনকি আমাদের এই যে পাওয়ার নিয়ে কথা হচ্ছে, যে বিদ্যুৎ, সেক্ষেত্রে দেখেছি, এবং অনেকগুলো প্রজেক্ট ছিল যেগুলো হচ্ছে যে একই সাথে সমন্বয় করে করা হয়। এবং এই যে রেল লাইন নিয়ে বলা হচ্ছে, যেটাতে আসলে বাংলাদেশই বেনিফিটেড হতো বেশি। ঠিক আছে, এই এত কিছুর পরেও আমরা দেখতে পাচ্ছি যে সরকারের আপনার সাধারণ মানুষদের মধ্য থেকে যারা হচ্ছে যে পাকিস্তানপন্থী বা যাদেরকে হচ্ছে জামাত শিবির রাজাকার যাদেরকে আমরা হিসাবে জানি, তাদের ভারত বিরোধিতা আছে। এবং এরা সবসময় চেষ্টা করে থাকে যে একটা মুসলমান এবং হিন্দু বিভেদ তৈরি করা। যদিও ভারতে মুসলমানদের সংখ্যা বাংলাদেশের চাইতে বেশি, যদিও ভারত এমন একটা রাষ্ট্র যারা একজন মুসলমানকে প্রেসিডেন্টও বানিয়েছিল। সো আমি যদিও দেখি না যে ভারতের দিক থেকে মুসলমানদের প্রতি বিদ্বেষের বিষয়টা, কিন্তু বাংলাদেশি যারা এই বিদ্বেষটা করছে, এবং সরকারের সবচেয়ে দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে যে এই সরকারের বর্তমানে একজন মন্ত্রী পর্যায়ের একজন লোকও পাবলিকলি এমন এমন মন্তব্য করছে যেটা আসলে একটা দুইটা দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে এ ধরনের মন্তব্য করতে গেলে। সো এটা কেন করা হচ্ছে আপনার মনে হয়, যেটা কারা করাচ্ছে? আমি আপনাকে ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন এই কারণে, কারণ গতকালকে রাতে খুবই কোইন্সিডেন্টলি আমরা কয়েকজন মানুষ কিছু ডাটা নিয়ে বসেছিলাম। সেখানে প্রশ্নটা এসেছে যে বাংলাদেশে ভারত বিদ্বেষের এই সূচনাটা হলো কিভাবে, এত রাজাকার এলো কোত্থেকে এই দেশে। তো তখন মানে মজার ব্যাপার ছিল, আসলে প্রসঙ্গটা এমন একটা সময় এসেছে, ফরচুনেটলি আমার হাতে একটা বেশ ঢাউস সাইজের বই ছিল, আসলে এখনো আছে, সেই বইটা এখন দরকার নেই কারণ আমার ডাটাগুলো আমার মাথায় আছে। সেই ঢাউস সাইজের বইটা হচ্ছে 1954 সাল থেকে শুরু করে বাংলাদেশের বা এই অঞ্চলে, তখন তৎকালীন পাকিস্তান বা এর আগের ভারতবর্ষ সমস্ত ইলেকশনের একটা ডাটা ওই বইটা ছিল। তো আমি ওনাদেরকে একটা 329 নম্বর পাতাতেই মনে হয় আমি এটা উল্টিয়ে তাকে কথা বললাম যে আপনাদেরকে একটা ডাটা দিই। ডাটাটা হচ্ছে এমন যে 1970 সালের যে নির্বাচনটা হয়েছে, এটা তো বাঙালির, বিশেষ করে বাঙালি জাতির একটা মুক্তির জন্য একটা বড় ধরনের নির্বাচন, তাই না? আমি তো মনে করি এটা শুধুমাত্র নির্বাচনও না, এটার সাথে বাঙালির মুক্তি, বাঙালির স্বাধিকার, এগুলো সমস্ত কিছু জড়িত ছিল। তার আগে 6 দফা এসেছে 66-তে, এটা নিয়ে ক্যাম্পেইন, এবং এই 6 দফার উপরে বেস করে ইলেকশন, বাঙালির মুক্তির কথা আলোচনা হচ্ছিল। আচ্ছা, আপনি কি জানেন যে 1971 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বমোট কত ভোট পেয়েছে? আমি আপনাকে বলছি, 1,29,00,000 সামথিং। 7.5 কোটি মানুষের মধ্যে ভোটার ছিল কত টোটাল? সম্ভবত 3 কোটির মতো মনে হয় ছিল। আমার এইসব ডাটাতে একটু ভুল হতে পারে, কারণ বইটা থাকলে হুবহু বলতে পারতাম, এখন নিয়ে এসে আপনাকে বলাটা টাফ, বাট স্মৃতি থেকে বলি। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এগেনস্টে ভোট পড়েছে কত, তা কি আপনি জানেন? ভোট পড়েছে প্রায় 50 লক্ষ, প্রায় 50 লক্ষ। এই যে মুনতাসির মামুন স্যার একটা কথা বলেছিলেন, তার বিখ্যাত একটা কথা, যে একটি অনিচ্ছুক জাতিকে বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছিল। চিন্তা করে দেখেন যে এই যে 50 লক্ষ লোক আওয়ামী লীগকে ভোট দেয়নি, 50 লক্ষ লোক রাজাকার নয়। আমি এই ফ্ল্যাট কমেন্ট করব না যে সবাই রাজাকার, নো, ইটস নট লাইক দ্যাট। কিন্তু 50 লক্ষ লোক ওই স্বাধিকারের ব্যাপারটাতে বিশ্বাস করেনি, তারা চায়নি, তাই তো? আচ্ছা, আপনি ওই 50 লক্ষ থেকে 10 লক্ষ বাদ দিয়ে ফেলে দেন, যে 10 লক্ষ লোক আসলে ভোট দিয়েছে যেহেতু সে আওয়ামী লীগ করে না, অন্য পার্টি করে। বাকি 40 লক্ষ লোক এরা কোথায়? এরা কি সব মরে গিয়েছিল? এদের তো সন্তান হয়েছে, এদের তো ফ্যামিলি মেম্বার আছে। এরা আস্তে 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 গত 54 বছরে পেলে পুষে এই দেশের হাওয়াতে তারা বড় হয়ে ওঠেনি? উঠেছে না? তাহলে আপনাকে এই হিসাবটা করতে হবে যে মুক্তিযুদ্ধের আগের ইলেকশনে যদি 50 লক্ষ মানুষ এই জাতীয় মুক্তির আন্দোলনে ভোট না দিয়ে থাকে, তাহলে 50 লক্ষ লোক কি হাওয়া হয়ে গেছে? এরাই তো বেড়েছে না? এরা ধীরে ধীরে নিজেদেরকে সংগঠিত করেছে, এরা নিজেদেরকে ব্যবসায় প্রতিষ্ঠা করেছে, পড়ালেখা করেছে, দেশের বাইরে গেছে, টাকা পয়সার মালিক হয়েছে, আমাদের মধ্যে ঢুকে গেছে, চাকুরি করেছে, পার্টি বানিয়েছে না আমাদের আশেপাশের সমস্ত। সুতরাং 50 লক্ষ লোক ইজ নট এ ম্যাটার অফ জোক। এই মানুষগুলো যদি একটা মানুষও যদি বলে ভারত খারাপ, তাহলে তো সারা বাংলাদেশ শুনতে থাকবে ভারত খারাপ। আপনার উত্তর আপনি পেয়েছেন?
এটা 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 আসলে মানে আমি যতদূর জানি এটা আসলে 50 লক্ষ লোকই আসলে এটাকে এভাবে জার্নালাইজ করাটা মনে হয় ঠিক হবে না। না না আমাদের আমি আমি আওয়ামী না, না, লীগেরই আমি আপনাকে এই কারণেই তো শুরুতে বলেছি যে আমি এইভাবে ফ্ল্যাট কমেন্ট করব না, কিন্তু এইটা তো সত্যি কথা যে 50 লক্ষ মানুষ ভোট দেয়নি। সেখানে না, মুসলিম লীগ করতো, পিডিবি করতো, নেজাম ইসলামী করতো। আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করেছি যে আওয়ামী লীগকে ভোট দেয়নি মানে সে রাজাকার তা তো নয়। আমি আপনাকে এই কারণেই বলেছি 10 লক্ষ আপনি ফেলে দেন, যে 10 লক্ষ আসলে ওরকম না, এবার আপনি 40 লক্ষ। তাহলে আপনি আমাকে একটা কথার উত্তর দিন যে এই মানুষগুলো তো পাকিস্তান ধারণার বাইরে গিয়ে বাংলাদেশকে পেয়েছে। আমি এটাই বোঝাতে চেয়েছি আপনাকে। তার মানে এই 50 লক্ষ লোকের মধ্যে 40 লক্ষ লোক বা 50 লক্ষ লোক তো দিয়েছে পাকিস্তান যাতে থাকে। তো এই 50 লক্ষ লোককে তো আপনি, তারা পাকিস্তান চেয়েছিল, পাকিস্তান পায়নি। তাদের শত্রু রাষ্ট্র কে? মুক্তিযুদ্ধে সাহায্য করেছে কে? বাংলাদেশকে ভারত। তো এই ভারত তো তাদের একটা বড় চক্ষুশূল হবে। আপনি আমাকে প্রথম প্রথম আমি আপনাকে একটা উদাহরণ দেই, তাহলে উদাহরণ দিতে হবে। আমার ঠিক মাথার উপরেই একটা কুখ্যাত পত্রিকা আছে, ওইটাও আপনাকে একটু নামিয়ে দেখাতে পারলে ভালো হতো, বাট আমার যেহেতু স্মরণে আছে বলি আপনাকে। এই পত্রিকার নাম হচ্ছে হক কথা। হক কথা একেবারে একেবারে রেয়ার কপি আমার কাছে আছে, একেবারে অরিজিনাল সাইজ, নট এ পিচকি সাইজ, একদম বড় সাইজ। আপনি কি জানেন যে 27শে ফেব্রুয়ারি 2000 সরি 27শে ফেব্রুয়ারি 1972 সালে হক কথার প্রথম পাবলিকেশনটা হয়। উইদিন 2 or 3 উইকস এর মধ্যে এটা উইকলি বের হতো। 3 নম্বর সপ্তাহে মাওলানা ভাসানী লিখছে, অর্থাৎ তার পত্রিকাতে লেখা হচ্ছে, আমরা কি আসলেই স্বাধীন হইয়াছি? এ বিরাট বড় কোশ্চেন করেছে। মানে মানে বোঝেন নাই আপনাকে মানে প্রথমে। 72 সালের ফেব্রুয়ারিতেই প্রশ্ন করা শুরু করলো স্বাধীনতার। না না, শুধু এটাই না, সেখানে বলছে যে বাংলাদেশের আসল স্বাধীনতা দিবস নাকি 4ই নভেম্বর 1970 সাল। আচ্ছা, মানে ওই দিন উনি কাকমারি সম্মেলনে নাকি কি এক ভাষণ দিয়েছেন। কাকমারি সম্মেলন না কোন সম্মেলনে উনি ভাষণ দিয়েছেন, সেই সম্মেলনে উনি বলেছেন যে ওই দিনই আসলে বাংলাদেশের আসল স্বাধীনতা দিবস। তাহলে স্বাধীনতা দিবস নিয়ে প্রথম ডিসপিউট করেছে কে? আমি, আপনি চাইলে আপনি যদি বলেন, আমি কিন্তু হক কথা আমার ঠিক মাথার উপরে আমি আপনাকে দেখা দিতে পারি। কিন্তু কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধের, দাঁড়ান, বঙ্গবন্ধু আসলো হচ্ছে 10ই জানুয়ারি, তাহলে মাসের বাকি থাকলো 21 দিন, আর হক কথা বের হলো 27 তারিখ, তাহলে 27 আর 21 কতদিন হয়? 20 20 40 আর 7 আর 8, আপনার 48 দিন। 48 দিন থেকে 50 দিনের মাথাতে, স্বাধীনতার 50 দিনের মাথাতে আপনি বলেছেন বাংলাদেশ কি আসলেই স্বাধীন হইয়াছে? তো এই জাতি, এর পরের কথা কি? ভারত নাকি সমস্ত কিছু চুরি করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক কয়টা ছিল? মানে মুক্তিযোদ্ধারা ট্যাঙ্ক পেয়েছে কয়টা, অস্ত্র পেয়েছে কয়টা? এই যুদ্ধ বিধ্বস্ত দেশে ভারত সমস্ত কিছু চুরি করে নিয়ে যাচ্ছে। এই অভিযোগ কে উঠালো? মেজর জলিল প্রথম অভিযোগটা করলো। তার একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে, বইটা আমার এই বাম দিকেই আছে, আমি আমি আসলে মাঝে মধ্যে এত সিলি ভাবে ভুলে যাই। যাই হোক, ওই বইয়ের ভিতরে সে লিখেছে যে ভারত নাকি সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2, ভারত এই দেশকে দখল করে ফেলেছে, তারা আর যাবে না। এটাও প্রচার করার চেষ্টা করা হয়েছে। বিএনপির এক নেতা তিনি পরিষ্কার করে বলেছে যে জিয়াউর রহমান তাকে বলেছে যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে 2বার। একটা হচ্ছে ভারত, ভারত যখন তার সৈন্য নিয়ে গেল তখন, আর আরেকবার তো স্বাধীন করেছেই। এটা বিএনপি নেতা বলছে। আপনি এখনই ইউটিউবে দেন যে এ কি বললো বিএনপির নেতা, এইটা দিলেই পেয়ে যাবেন। তো আলটিমেটলি ঘটনাটা কি হচ্ছে জানেন? বাংলাদেশ রাষ্ট্রের একেবারে সূচনা থেকে, ফার্স্ট ডে থেকে অনেকগুলো মানুষ এই স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। আপনাকে আমি একটা উদাহরণ দিই, এটা আমার একেবারে সামনেই আছে। এটা একটা ইন্টারেস্টিং, আমি আপনাকে বলি, এটা আজকের আপনার প্রশ্নের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। দেখেন, এই বইটার নাম হচ্ছে স্বাধীনতা ভাসানী ভারত, দেখেছেন? এই বইটার লেখা হচ্ছে সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম একটা বোমা ফাটিয়েছেন বইটার মধ্যে। এইটা হচ্ছে ভাসানীর স্বহস্তে লিখিত পত্র। কার কাছে? ইন্দিরা গান্ধীকে লেখা। কি লিখেছে? ইন্দিরা গান্ধী, আমাকে একটু 5 বিঘা জমি দেন ধুবরাতে, আমি কোনোদিন আর ভারত বিরোধী কথা বলবো না। আপনাকে আমি কথা দিচ্ছি, মানুষ যে আমাকে বলে আমি চীনপন্থী, এইটাও আপনি কোনোদিন, এগুলো মিথ্যা কথা। আমি কোনোদিন ভারতের ইন্টারনাল রাজনীতিতে মাথা ঘামাবো না, প্লিজ আমাকে 5 বিঘা জমি দেন। এই যে সেই চিঠি, এটা ভাসানীর নিজের হাতে লেখা। ভাসানীর নিজের হাতের। এই যে এই লোকটি তার 1 বছরের মাথাতেই আপনার ভারত দখল করতে লং মার্চ করেছে, শুধু তাকে 5 বিঘা জমি দেয়নি বলে। আমার কাছে আরেকটি বই আছে পেছনে, বইটার নাম হচ্ছে আপনার সুখরঞ্জন দাশগুপ্তের মুজিব হত্যার ষড়যন্ত্র।
ভারতীয় হাই কমিশনার তাকে 40,000 টাকা প্রতি মাসে দিত। 1 মাস দেয়নি দেখে ভারতের বিরুদ্ধে সে স্টেটমেন্ট দিয়েছে। এই দুঃখের কথা আমি বলবো কাকে বলেন তো? আমি এই দুঃখের কথা বলবো কাকে? একটা লোক বছরের পর বছর এই দেশের মুক্তি সংগ্রামে, আপনি খারাপ ভালো মিলিয়ে তিনি তো স্বাধীনতা সংগ্রামের একজন বড় সেনানী ছিলেন, মাওলানা ভাসানী। শুধুমাত্র 5টা বিঘা জমি আর 40,000 টাকার জন্য আপনি ভারত বিদ্বেষী হয়ে গেলেন। হ্যাঁ, আপনার হক কথাতে আপনি সারাদিন খালি এটাই আপনার হক কথা। আমি এই বই বের করে দিয়েছি, সাইফুল ইসলাম তার পিএস ছিল। কারো যদি বিশ্বাস না হয় তাহলে আমার কাছে এই বই আবার প্রথম আলো এবার নতুন করে ছেড়েছে, খালি এই চিঠিটা দেয়নি। আচ্ছা নিজম ভাই, আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা মানে শেষ যে প্রসঙ্গটা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, আরো আসলে অনেক কিছু ছিল আলোচনার, আমরা আশা করছি আপনাকে ভবিষ্যতে আবার পাবো, সো ওই বিষয়গুলো কথা বলবো। কিন্তু গতকালকে একটা মজার ব্যাপার হয়েছে। আমি হচ্ছে গতকাল মানে আজকেই আসলে কয়েক ঘন্টা আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে একটা সিচুয়েশন চিন্তা করার চেষ্টা করছিলাম যে হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন ঢাকায় আসবে এয়ারপোর্টে, যে আপনারা কে কে যাবেন এয়ারপোর্টে। আমি একটা প্রশ্ন করেছিলাম, জাস্ট আমার যারা ফেসবুকে সংযুক্ত আছেন, শুধুমাত্র যারা আমার সাথে কানেক্টেড আছেন, এদের মধ্য থেকেই দেখলাম যে হাজার হাজার মানুষ মন্তব্য করছে এই একই পোস্টে। সেটা আবার হচ্ছে যে বিভিন্ন জায়গায় জায়গায় ছড়িয়েছে, এবং মন্তব্যগুলো বেশি মানে 99% মন্তব্যই আসলে এরকম যে তারা তো যাবেই, তাদের পরিবারকে নিয়ে যাবে, তাদের মা বোন সবাইকে নিয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এয়ারপোর্টে স্বাগত জানাতে। এবং এরপরে তো মানে নানান রকমের যে যদি জায়গা পাই, যদি সুযোগ হয়, এই মানে এই ধরনের আমরা উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি মানে এখনই। আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, আমি যখন সেই গত বছরের জুলাই 2024 সালে আমি যখন ফেসবুকে লেখালেখি শুরু করি, আমার একই ফেসবুক কিন্তু একই প্রোফাইলে আমি যখন লেখালেখি শুরু করি, 100টা মন্তব্যের মধ্যে 90টা থাকতো আমাকে গালিগালাজ করে। এবং সেই পর্যায়ে আমি কিন্তু এখনো পাবলিক কমেন্ট ওপেন করেই আমি পোস্ট করেছি। সেই জায়গা থেকে আমরা 1 বছরের মধ্যেই আমরা এমন এক জায়গায় আসলাম যেখানে হচ্ছে যে 99% মানুষ অধীর অপেক্ষায় আছে, এই কথা ব্যক্ত করছে এসে আমাদের কাছে যে কবে আসবে, আমরা এয়ারপোর্টে গিয়ে বসে থাকবো, পারলে এখনই গিয়ে পরিবার নিয়ে বসে থাকে। এখন এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনের পিছনে আপনি আমরা আরো অনেকেই আমরা অনলাইনে যে কার্যক্রমগুলো করছি সেটা একটা শক্তিশালী ভূমিকা রেখেছে বলে কি আপনি মনে করেন? পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন সেটার সাথে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের মিডিয়া, আমি জানি যে 57 জন সাংবাদিককে জেলে ঢোকানো হয়েছে বা মামলা দেওয়া হয়েছে, এবং মব ভায়োলেন্স করে মিডিয়া সাংবাদিকদের বিরুদ্ধে, এবং এমনকি হাসনাত আব্দুল্লাহর কথা হয়তো আপনি শুনেছেন যে সে অভিযোগ করেছে সাংবাদিক নজরুল কবিরের বিরুদ্ধে সহ বোরহান কবির আরো অনেকের বিরুদ্ধে ওরা অভিযোগ করেছে, এবং অভিযোগগুলো এরকম যে যেটা হচ্ছে টুটি চেপে ধরার মতো। ওই জায়গায় আমরা যাদের আমাদের এখনো সুযোগ আছে, আমরা কথা বলছি, আমরা প্রতিবাদ করছি, আমরা কাজ করছি, এবং সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে আসলে মানে আমাদের কাজ কোনো পরিবর্তন আনতে পারছে, কোনো চেঞ্জ করতে পারছে, নাকি আমরা সেটা ভুল দেখতে পাচ্ছি যেটা ফেসবুকে দেখছি? আপনি কি মনে করেন যে সাধারণ মানুষও আসলে একই রকম ভাবে ভাবছে কিনা? আমি আপনাকে একটা কথা বলি, আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি। সেটা হচ্ছে যে আমরা তো দুজনেই শুধু ভার্চুয়াল জগতেও না, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে বা রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে যাই। আই উইশ আমি যদি আমার ফেসবুকের যে আমার পেজ যেটা, সেটার যদি মেসেজ সেকশনটা আমি অন করে দিতে পারতাম, মানে অন করে বলতে সবাইকে দেখাতে পারতাম, এবং আমার ইমেলগুলো, আমার যে একটা ডেডিকেটেড ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেইখানে, এবং ব্যক্তিগত জীবন, 3টার কথা বলি আপনাকে। রাস্তাঘাটে যখন কোনো একটা প্রোগ্রামে যাই বা আসি, মানুষজন এসে জড়িয়ে ধরে। আমি কত মানুষ এসেছে যে শপিং মলে এসে ধুম করে হাতটা ধরে কান্না শুরু করে দিয়েছে, দাদা অনেক বড় ভুল করেছি, আমরা আসলে ওদের পক্ষে ছিলাম, বুঝতে পারিনি দাদা এত বড় ভুল যে করে ফেলবো। একদম জড়া ধরে, মানে আমি এমন একটা অবস্থা হয়েছে যে আমি বিব্রত হয়ে গেছি, কাঁদছে। আমি তখন পিঠ চাপড়ে দিয়ে বলেছি ইটস ফাইন, ভুল হয়েছে, ভুল বুঝতে পেরেছেন। অনেক মানুষ আসছে, দাদা আপনারা যা করছেন, যা বলছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা শেষ। অনেক ধরনের কথাবার্তা, মানুষজন আসছে, ছবি তুলছে, কথা বলছে, শত 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 মানুষ, অগণিত। আমার ছেলেকে নিয়ে গেছি একটা প্রোগ্রামে, আমার ছেলে একটা পর্যায়ে, আমার ছেলে কই আর আমি কই আমি জানি না, আমি ওই প্রোগ্রামে বসতেও পারিনি, বিলিভ মি, আমি বসতেও পারিনি। মানুষজনের উষ্ণ ভালোবাসা আর তাদের আতিথেয়তার কারণে তারা ছবি তুলবে, বসবে, জড়া ধরবে। আমার ছেলেকে আমি হারিয়ে ফেলেছি একটা পর্যায়ে। তো এগুলো হচ্ছে একটা ছোটখাটো উদাহরণ, যেটা সেটা হচ্ছে যে এই যে আমরা বলছি, এই যে আপনি দিনের পর দিন লেগে আছেন বলছেন,
আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন যে আপনার ফলোয়ার মানুষজন আগে কি বলতো এখন কি বলে। শোনেন, একটা কথা হচ্ছে কি, আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা প্রবণতা আছে, তার ইগো প্রবলেম আছে, সে তার দোষ স্বীকার করতে চায় না। এই যে লাল বাহিনীতে যাওয়ার পরে তার যে এটা সে স্বীকার করবে না, সে মনে করে এইটা আমি যদি স্বীকার করি তাহলে আমি ছোট হয়ে যাব। আবার অনেকে এগুলার ঊর্ধ্বে, তারা এসে স্বীকার করে, অনেকে আবার আছে এটা স্বীকার না করে চুপ করে থাকে, আমাদের পক্ষেই বলছে। মানুষজন প্রবলভাবে তার ভুলটা বুঝতে পেরেছে। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রোগ্রামে দেখতে পেলাম যে কি ওই মেয়েটা তো কান্নাকাটি করে অস্থির অবস্থা, দুদিন আগে সে ছিল, সে বলেছে সে ভুল করে ফেলেছে। তাহলে এই যে পুরো ঘটনাটা চেঞ্জ হচ্ছে, আরো হবে। কিন্তু এটার জন্য কিন্তু আমি বলছি না যে হে তুমি আগে লাল বদর ছিল এখন তুমি, নো, ইটস নট লাইক দ্যাট। তিনি তার ভুল বুঝতে পেরেছেন, তাকে ওয়ার্ম ওয়েলকাম করতে হবে। আপনি কাউকে শত্রু বানাতে পারবেন না, নো। কারণ আগামীর আওয়ামী লীগ হবে এমন একটা আওয়ামী লীগ যেটা রিয়েল প্রতিষ্ঠান। এটা শুধু পলিটিক্যাল পার্টি না। আচ্ছা মামুন ভাই, আমি আপনাকে একটা কথা বলি, ৭১-এর ঘাতকদের বিচার শুধু আওয়ামী লীগের কাছে মানুষ চায় কেন? কর্নেল তাহের, খালেদ মোশাররফ, ৭৭ সালে যে জিয়া রহমানের সময় গণহত্যা, খোদ জিয়া রহমানের হত্যাকাণ্ড, জেনারেল মঞ্জুর, এই সমস্ত বিচার বাঙালি আওয়ামী লীগের কাছে চায় কেন? আওয়ামী লীগের কাছে যত রকমের প্রগতিশীল লোকরা আছে, কবি, সাহিত্যিক, তারা আওয়ামী লীগকে একদিকে গালি দেয়, আবার অন্যদিকে বলে আওয়ামী লীগই নাকি সবকিছু নষ্ট করেছে। তার মানে কি, আওয়ামী লীগের কাছে তাদের অনেক প্রত্যাশা ছিল। তা আওয়ামী লীগের কাছে তো প্রত্যাশা কেন? এখনো আপনি দেখবেন প্রগতিশীলরা গালি দিচ্ছে, কিন্তু তাদের ওই গালির মধ্যে আপনি একটা ছোট্ট ভালোবাসা টের পাবেন, আফসোস টের পাবেন। আমি কিন্তু তাকে নিয়ে আমার অনেক কথা আছে যে তিনি আওয়ামী লীগকে গালি দিচ্ছেন, ভুল যুক্তিতে দিচ্ছেন, কিন্তু আপনি তার বাংলাদেশ আওয়ামী লীগের জন্য লুকানো ভালোবাসাটাও বোঝার চেষ্টা করেন। ও যদি ভালোই না বাসে, ও তো এটা বলে না, ও তো জামাতের কথা বলে না। আমি যখন কারোর প্রতি অভিমান করি, আমি তো তার প্রতি অনুযোগ করি, তাই না? তুমি এটা কেন করলে, তুমি না করলে তো এটা হতো না, তাই তো বলি। আর যার কাছে আশাই করি না, তার দিকে তো আমি তাকাও দেখবো না, ওর কাছে কি আশা করবো, তাই আচ্ছা না? নিজুম ভাই, এবার সর্বশেষ আমাদের সময় শেষ হয়েছে, সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি আমাদের এই লড়াই কবে শেষ হবে এই প্রশ্নের উত্তর দিয়ে দর্শকদের জন্য যদি কিছু বলেন। এই লড়াইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই লড়াইটা আমি একটা প্রেডিক্ট করতে পারি সময়টা, কিন্তু মুশকিল হচ্ছে যে সময়টা যদি প্রেডিক্ট করি তাহলে আবার আরেক ধরনের ঘটনা ঘটে। আমি আসলে এত বেশি আশান্বিত করতে চাই না। আমি শুধু বলি যে আমরা অনেক কিছুকে গুছিয়ে এনেছি, আমার কাছে মনে হয় এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে আমরা আমাদেরকে নিজেদেরকে গোছাচ্ছি। একটা গান আছে না, আমাকে আমার মতো থাকতে দাও, আমি কি নিজেকে নিজের মতো। আমি ঠিক ওই গানের মতো বলবো না, আমি শুধু বলবো আমাকে সবার সাথে থাকতে দাও, আমি সবাইকে নিয়েই গুছিয়ে এনেছি। দেখেন, এখন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অনলাইনের মধ্যে অনেক রকমের দ্বিধা বিভক্তি ছিল। দ্বিধা বিভক্তি থাকতেই হবে আওয়ামী লীগের মধ্যে। এর কারণ হলো প্রগতিশীলরা নানান ভাবে চিন্তা করে, তাদের চিন্তার বিকাশ নানান ভাবে হয়েছে, ফলে প্রবলেমও ছিল। কিন্তু এই দুঃখের দিনে সব এক হয়েছে না? হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে অনেক পার্টি, অনেক রকমের ভাগ বিভক্তি ছিল না? এখন এক হয়েছে না? নেত্রীর প্রশ্নে সব এক হয়েছে না? সুতরাং এই সংকট প্রত্যেকে এক হচ্ছে, আরো অনেক আমাদের বহুদূর এগুলার কাজ করার বাকি আছে। সুতরাং আমার কাছে মনে হয় আমরা নিজেদেরকে আমাদের সমস্ত ভুল ভ্রান্তি, আমাদের যেই ভুল স্টেপগুলো আমরা নিয়েছি, বা এই জিনিসটা করলে অমন হতে পারতো, এগুলোর রেকটিফিকেশনের টাইম এখন চলছে। ফলে আমি মনে করি যে নিজেদের ভেতরে এই আত্ম উপলব্ধি, এই আত্ম কাজগুলো বা নির্মাণ, অর্থাৎ আমি বলবো যে আত্মনির্মাণ চলছে আওয়ামী লীগের। এই নির্মাণের পরে, কারণ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছে একটা প্রতিষ্ঠান। তাই তো আপনার আহমদ সফা বলেছেন যে অনেক ধন্যবাদ নিজুম ভাই আমাদের এই অনেক ধন্যবাদ নিজুম ভাই আমাদের আজকে আলোচনা অংশ নেওয়ার জন্য। আপনাকে মানে অনেক ধন্যবাদ, এবং একই সাথে আমরা আশা করব, আমি আপনাকে বললাম যে অনেকগুলো বিষয় আমরা এখনো কথা বলা বাকি আছে, আমি আশা করব ভবিষ্যতে আরেকটা অনুষ্ঠানে আপনাকে পাবো। আর আজকের আলোচনায় প্রিয় দর্শক, আপনারা যারা অংশ নিয়েছেন, আপনারা দেখেছেন আমরা বিবিসির যে রিপোর্ট, মিথ্যা যে অডিও রেকর্ড, সেটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা মব ভায়োলেন্স, সংখ্যালঘু নির্যাতন এবং ভারত বিরোধিতা নিয়ে কথা বলেছি। আমরা আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমাদের যে গণতন্ত্র রক্ষার জন্য আমাদের যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সেটা নিয়ে আমরা কথা বলেছি। আশা করছি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এই আলোচনা থেকে। ব্যারিস্টার নিজুম মজুমদার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী অনুষ্ঠানেও। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।